হয়েছেন। আমাদের আজকের অনুষ্ঠানের অতিথিবৃন্দকে আসন গ্রহণ করার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। ভিশন 2021 এই স্লোগানটিকে সামনে রেখে আমলা ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি কর্তৃক আয়োজিত আজকের এই নবীনবরণ অনুষ্ঠান 2019-এ উপস্থিত মাননীয় প্রধান অতিথি, শ্রদ্ধেয় গেস্টস অফ অনার, সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, মাননীয় সভাপতি, শ্রদ্ধেয় অধ্যক্ষ ও উপাধ্যক্ষ, সম্মানিত শিক্ষক শিক্ষিকা মণ্ডলী, স্নেহের শিক্ষার্থীবৃন্দ ও উপস্থিত সকলকে আসসালামু আলাইকুম। অনুষ্ঠান পরিচালনার জন্য আপনাদের সাথে আছি আমি তামান্না রহমান, ইনস্ট্রাক্টর ইলেকট্রিক্যাল টেকনোলজি। আমার সাথে আছে আমি মোহাম্মদ নাজিম উদ্দিন, ইনস্ট্রাক্টর সিভিল টেকনোলজি। আমাদের আজকের অনুষ্ঠানে উপস্থিত আছেন মাননীয় প্রধান অতিথি ডক্টর মোহাম্মদ ফারুক হোসেন স্যার, অতিরিক্ত সচিব, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ, শিক্ষা মন্ত্রণালয়। গেস্ট অফ অনার হিসেবে উপস্থিত আছেন ডক্টর মোহাম্মদ মুরাদ হোসেন মোল্লা স্যার, চেয়ারম্যান বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড। স্যার রাষ্ট্রীয় কাজে বাইরে থাকায় স্যারের পক্ষে আমাদের মাঝে উপস্থিত আছেন জনাব শাহিন কাউসার স্যার, ডেপুটি কন্ট্রোলার, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড। গেস্ট অফ অনার হিসেবে আরও উপস্থিত আছেন জনাব আকবর হোসেন স্যার, ফাউন্ডার চেয়ারম্যান, আমলা গ্রুপ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন প্রফেসর মোহাম্মদ মাজহারুল হান্নান স্যার, সাবেক ট্রেজারার, খুলনা বিশ্ববিদ্যালয়। আমাদের আজকের অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন জনাব আফজাল হোসেন স্যার, চেয়ারম্যান, আমলা ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি, ঢাকা। আমাদের আজকের অনুষ্ঠানে শুভেচ্ছা জ্ঞাপন করবেন প্রকৌশলী মোহাম্মদ বাবর আলী স্যার, অধ্যক্ষ, আমলা ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি, ঢাকা। প্রথমেই পবিত্র ধর্মগ্রন্থ থেকে তেলাওয়াত, পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করার জন্য আহ্বান জানাচ্ছি আশিকুর রহমান, পঞ্চম পর্ব, ইলেকট্রিক্যাল। এবং কোরআনের তর্জমা করার জন্য আহ্বান জানাচ্ছি মোহাম্মদ আল আমিন, পঞ্চম পর্ব, ইলেকট্রিক্যাল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আর-রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان والسماء رفعها ووضع الميزان ألا تطغوا في الميزان وأقيموا الوزن بالقسط ولا تخسروا الميزان والأرض وضعها للأنام فيها فاكهة والنخل ذات الأكمام والحب ذو العصف والريحان فبأي آلاء ربكما تكذبان خلق الإنسان من صلصال كالفخار وخلق الجن من مارج من نار فبأي آلاء ربكما تكذبان رب المشرقين ورب المغربين فبأي آلاء ربكما تكذبان صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم এ পর্যায়ে পবিত্র গীতা থেকে পাঠ করবেন। পাঠ করার জন্য আহ্বান জানাচ্ছি অভিজিৎ রায়, পঞ্চম পর্ব, ইলেকট্রিক্যাল। নমস্কার। অখণ্ড মণ্ডলাকারম ব্যক্তং যেন চরাচরম তৎপদং দর্শিতং যেন তস্मै শ্রী গুরুবে নমঃ। শ্রীমদ্ ভগবদ্ গীতার চতুর্থ অধ্যায় ৭০
পুষ্টিতম ধর্ম সংস্থাপনার্থায় সংঘবামে যুগে যুগে এর অর্থ যখনই ধর্মের অধঃপতন এবং অধর্মের উদ্ভব হয় তখনই সাধুদের পরিত্রাণ দুষ্টতাকে বিনাশ এবং ধর্ম সংস্থাপন করার জন্য আমি যুগে যুগে অবতীর্ণ হই। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। সকল জীবের উপর শান্তি বর্ষিত হোক। এভাবে সবাইকে আমার নমস্কার। ধন্যবাদ আশিকুর রহমান ও অভিজিৎ রায়কে। এবারে আমন্ত্রিত অতিথিবৃন্দের ফুল দিয়ে বরণের পালা। আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি ডাক্তার মোহাম্মদ ফারুক হোসেন স্যারকে ফুল দিয়ে বরণ করে নিবে লাবণ্য আক্তার পঞ্চম পর্ব কম্পিউটার। ধন্যবাদ লাবণ্য আক্তার। ডেপুটি কন্ট্রোলার শাহিদ কাউসার স্যারকে ফুল দিয়ে বরণ করে নেবে ওয়াফা রশিদ তৃতীয় পর্ব কম্পিউটার। গেস্ট অফ অনার জনাব আকবর হোসেন স্যারকে ফুল তুলে দিবে লাবণী আক্তার পঞ্চম পর্ব কম্পিউটার। ধন্যবাদ স্যারকে। এ পর্যায়ে বিশেষ অতিথি প্রফেসর মোহাম্মদ মাজরুল হান্নান স্যারকে ফুল দিয়ে বরণ করবে তানিয়া আক্তার পঞ্চম পর্ব কম্পিউটার। ধন্যবাদ স্যারকে। এ পর্যায়ে সভাপতি জনাব আব্দুল হোসেন স্যারকে ফুল দিয়ে বরণ করবেন ইশরাত সুলতানা কেয়া পঞ্চম পর্ব কম্পিউটার। ধন্যবাদ স্যারকে। এ পর্যায়ে প্রকৌশলী মোহাম্মদ বাবুল আলী স্যারকে ফুল দিয়ে বরণ করবে কানিজ ফাতেমা সপ্তম পর্ব কম্পিউটার। আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের এডিশনাল সেক্রেটারি স্যারের সহধর্মিনী। ওনাকে ফুল দিয়ে বরণ করবে ওয়াফা রশিদ তৃতীয় পর্ব কম্পিউটার। এডিশনাল সেক্রেটারি স্যারের সহধর্মিনী
আসসালামু আলাইকুম। আমরা ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি কর্তৃক আয়োজিত 2019-2020 সেশনের নবাগত ছাত্রছাত্রীদের আজকের বরণ অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি, শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সম্মানিত অতিরিক্ত সচিব কারিগরি ডাক্তার মোহাম্মদ ফারুক হোসেন স্যার, আমাদের মাঝে উপস্থিত আছেন বিশেষ অতিথি হিসাবে জনাব মাজারুল হান্নান স্যার, এক্স ট্রেজারার খুলনা বিশ্ববিদ্যালয়। আমাদের মাঝে উপস্থিত হওয়ার কথা ছিল কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ডক্টর মুরাদ হোসেন মোল্লা সাহেবের, কিন্তু উনি রাষ্ট্রীয় কাজে ব্যস্ত থাকায় ওনাকে রিপ্রেজেন্ট করতেছেন ওনার একজন সহকর্মী এবং আমাদের অত্যন্ত ঘনিষ্ঠজন জনাব শাহিন কাউসার, ডেপুটি কন্ট্রোলার বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড। আমাদের মাঝে উপস্থিত আছেন আমদা গ্রুপের চেয়ারম্যান, এই প্রতিষ্ঠান সমূহের প্রতিষ্ঠাতা জনাব আকবর হোসেন স্যার। আমাদের এই অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন আমাদের আমদা ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজির সভাপতি জনাব আফজাল হোসেন, এবং উনি আমদা গ্রুপেরও ভাইস চেয়ারম্যান। সুপ্রিয় সহকর্মীবৃন্দ, অতিথিবৃন্দ এবং আমার প্রাণপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আসলে নবীনবরণ অনুষ্ঠানে বলার কিছু নেই। আমি প্রথমেই যেটি বলতে চাই, তোমাদের এই হাস্যোজ্জ্বল এবং তরুণদেরকে আমাদের এই আমদা অঙ্গনে স্বাগত জানাই। তোমরা দেশের ভবিষ্যৎ, তোমরা জাতির ভবিষ্যৎ। তোমাদের দিকে চেয়ে আছে আমাদের জাতির যে কল্যাণ। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক যে ঘোষিত 2021-এর যে ভিশন, 2041-এর যে উন্নত দেশে পরিণত হওয়ার যে ভিশন, তোমরাই পারো এ দেশকে এগিয়ে নিয়ে একটি উন্নত জাতিতে পরিণত করতে। তোমরা জেনে খুশি হবে, সারা বিশ্বের যেসব দেশ যেগুলো উন্নতির শিখরে আরোহণ করেছে, যেমন দক্ষিণ কোরিয়া, সিঙ্গাপুর, মালয়েশিয়া, আমাদের একেবারে কাছের দেশগুলো, এদের দেশের কারিগরি শিক্ষায় শিক্ষিতের হার কিন্তু প্রায় কোনো কোনো দেশে 60%, কোনো কোনো দেশে 80% পর্যন্ত। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে আমাদের দেশে এখন পর্যন্ত কারিগরি শিক্ষায় এনরোলমেন্ট হলো মাত্র 14.5%। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ভিশন আছে 2030 সালের মধ্যে আমাদের এই কারিগরি শিক্ষার শিক্ষিতের হার 30%-এ উন্নীত করা। আমরা চেষ্টা করছি মাননীয় প্রধানমন্ত্রীর যে আশা আকাঙ্ক্ষা, দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার যে প্রচেষ্টা, এটাকে বাস্তবায়নে সহায়তা দেওয়ার জন্য তা তোমরাই এটি বাস্তবায়ন করতে পারো। তবে তোমাদের প্রতি আমার অনুরোধ রইবে, কারিগরি শিক্ষা আর সাধারণ শিক্ষার মধ্যে একটি তফাৎ আছে, মৌলিক তফাৎ। কারিগরি শিক্ষা মানুষকে স্বাবলম্বী করে তোলে, কারিগরি শিক্ষা মানুষকে আত্মবিশ্বাসী করে তোলে, কারিগরি শিক্ষা দেশের উন্নয়নে ভূমিকা রাখার জন্য নিজেকে নিবেদিত করে তোলে। তোমরা যা শিখবে, যেমন একটি ফ্যান এখানে ঘুরতেছে, কেন ঘুরতেছে না, এটি বাস্তবে সলিউশন দিতে, এবং এই শিক্ষাটাই প্রথম শ্রেণীর শিক্ষা হওয়া উচিত, যেটি এখনো পর্যন্ত আমাদের কারিগরি শিক্ষা সেই মর্যাদার আসন প্রতিষ্ঠিত হতে পারেনি। কিন্তু আমরা আশা করি খুব শীঘ্রই আমাদের এই কারিগরি শিক্ষা প্রথম শ্রেণীর শিক্ষা ব্যবস্থায় পরিণত হবে। আমি আমাদের কথা বাড়াবো না, আমাদের অতিথিবৃন্দের মহামূল্যবান সময় আছে। আমাদের অতিরিক্ত সচিব মহোদয় ওনার ব্যস্ততার মাঝেও আমাদেরকে সময় দিয়েছেন, যেহেতু উনি কথা দিয়েছিলেন আমাদের কারিগরি শিক্ষা বোর্ড থেকে এসেছেন একজন ডেপুটি কন্ট্রোলার, ওনারও অনেক ব্যস্ততা আছে, আমি জানি যে উনি আমার অনুজ। আমি অতিথিবৃন্দকে, আমাদের মাজারুল হান্নান স্যার এই বয়সেও আমাদেরকে সময় দিয়েছেন, আমাদের চেয়ারম্যান মহোদয় যথেষ্ট ব্যস্ততার মধ্যে থেকেও আমাদেরকে সময় দিয়েছেন। আমি তাদের সকলকে আমাদের অঙ্গনে স্বাগত জানাই। আমাদের ভাবি, মানে আমাদের অতিরিক্ত সচিব মহোদয় স্যারের সহধর্মিণী, ওনাকে আমি ইতিপূর্বে চিনি, কারণ উনি, আমি যখন কুমিল্লার প্রিন্সিপাল ছিলাম, স্যার একবার ভাবিকে নিয়ে ওখানে গিয়েছিলেন, ওই সময়ে আমার সাথে পরিচয়।
আমি ভাবিকে এখানে আসার জন্য ওনার ছেলেও আমার সাথে আছে, তাদেরকেও শুভেচ্ছা জানাচ্ছি, স্বাগত জানাচ্ছি এবং আমি আশা করি আমাদের সকলের মঙ্গল হবে, আমাদের ছেলেমেয়েরা ভবিষ্যতে জাতির মুখ উজ্জ্বল করবে, এই আশাবাদ ব্যক্ত করে সকলকে আবারও ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করি। অনেক অনেক ধন্যবাদ স্যারকে। এ পর্যায়ে নবীন শিক্ষার্থীদের বরণ করার জন্য আহ্বান জানাচ্ছি শাহরিয়ার জামান ইমন তৃতীয় পর্ব কম্পিউটার, ইমরান হোসেন পঞ্চম পর্ব ইলেকট্রিক্যাল, নিশি আক্তার সপ্তম পর্ব কম্পিউটার। এদেরকে অতি দ্রুত তাদের কাজ শেষ করার জন্য আহ্বান জানাচ্ছি। আসসালামু আলাইকুম, আমি তামিলা। আমদা ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি প্রতিষ্ঠানের পঞ্চম পর্ব কম্পিউটার টেকনোলজির একজন শিক্ষার্থী। হে নবীন, আমাদের এই ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান আজ নতুন প্রাণের স্পর্শে স্পন্দিত ও আনন্দ হিল্লোলে মুখরিত। নবাগত শিক্ষার্থী ভাই ও বোনেরা, স্কুলের গণ্ডি পেরিয়ে তোমরা এসেছো আমাদের ইনস্টিটিউটের আঙিনায়। ছোট গণ্ডি পেরিয়ে মুক্ত জ্ঞানের আলোয় কারিগরি শিক্ষা অর্জনের প্রাথমিক ক্ষেত্রে তোমাদের এই আগমন শুভ হোক এই কামনা করি। তোমাদের সবার প্রতি রইল আমার আন্তরিক উষ্ণ ও অভিনন্দন লাল গোলাপের শুভেচ্ছা। হে নবদিগন্তের পথিক, তারুণ্যর তেজদীপ্ত শক্তিকে ধারণ করে তোমরা জাতির জন্য বয়ে আনবে সম্ভাবনা, খুলে দিবে সাফল্যর দুয়ার। তোমরাই আমদা ইনস্টিটিউট থেকে আধুনিক কারিগরি জ্ঞানের আলোয় উদ্ভাসিত হয়ে আমাদের দেশকে পরিণত করবে উন্নত দেশে। আশা করি তোমরা মেধা ও সৃজনশীলতার সাথে মনোবল ও সাহসের সমন্বয় ঘটাবে এবং দেশকে করবে সুখী ও সমৃদ্ধশালী। তোমরাই আমাদের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ আমদা ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজিকে করবে মর্যাদার আসনে প্রতিষ্ঠিত। প্রিয় শিক্ষা অনুরাগী বন্ধুরা, প্রয়োজনের জন্য পরিবর্তন, পরিবর্তনের জন্য প্রযুক্তি, এই স্লোগানকে সামনে রেখে জীবনের অতি গুরুত্বপূর্ণ একটি পর্বের সফল সমাপ্তির পর তোমরা আজ সম্পূর্ণ এক কারিগরি জ্ঞানের রাজ্যে প্রবেশ করেছ। এখানে রয়েছে কারিগরি জ্ঞানের সমৃদ্ধ হবার উন্মুক্ত অবকাশ এবং স্বাধীন চিন্তা বিকাশের অপূর্ব সুযোগ। নিরন্তর সাধনা ও পঠন পাঠনের মাধ্যমে বিকশিত হোক তোমাদের মেধা ও মননশীলতা, এটি আমার প্রত্যাশা। হে নবীন বন্ধুরা, আমাদের এই প্রতিষ্ঠানের দীর্ঘদিনের ঐতিহ্য খ্যাতি রয়েছে সমগ্র দেশব্যাপী। এখানকার শিক্ষা ও প্রশিক্ষণ, ছাত্র শিক্ষক সুসম্পর্ক, পরীক্ষা ঈর্ষণীয় ফলাফল সারা দেশে আলোড়ন সৃষ্টি করে প্রতি বছর। আজ তোমরা যারা নতুন প্রাণ শক্তি ও অমিত সম্ভাবনা নিয়ে এখানে এসেছো, তোমাদের সাদরে বরণ করে নিয়ে তোমাদেরকে ঐতিহ্য রক্ষার সুমহান দায়িত্ব অংশীদার করছি। আশা করি এই প্রতিষ্ঠানের গৌরব বৃদ্ধিতে তোমরা প্রাণপণ চেষ্টা অব্যাহত রাখবে। হে আপনজন বন্ধুরা, এই প্রতিষ্ঠানে তোমাদের শিক্ষা জীবন সফল, সার্থক ও গৌরবময় হোক। এখানকার শিক্ষা নিয়ে তোমরা দেশ ও জাতীয় বিশ্ব মানবতার কল্যাণে নিয়োজিত হও। উচ্ছ্বাসের আলোয় আলোকিত হোক তোমাদের এই ভুবন। এই প্রত্যাশায় শেষ করছি। সবাইকে ধন্যবাদ। সবার জন্য রইল শুভকামনা। থ্যাংক ইউ। ধন্যবাদ তানিয়া আক্তার। এ পর্যায়ে বর্তমান শিক্ষার্থীদের পক্ষ হতে নবীনদের উদ্দেশ্যে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি ফজল আহমেদ সপ্তম পর্ব কম্পিউটার। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রয়োজনের জন্য পরিবর্তন, পরিবর্তনের জন্য প্রযুক্তি। আজকের আমদা ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজির এই বিশাল মিলনায়তনে আয়োজিত নবীনবরণ অনুষ্ঠান 2019, আমাদের প্রধান অতিথি, গেস্ট অফ অনার, বিশেষ অতিথি অর্থাৎ বিশেষ অতিথিবৃন্দ, আমাদের প্রতিষ্ঠাতা স্যার এবং আমাদের সভাপতি স্যার ও আমার সকল শ্রদ্ধেয় শিক্ষক, শিক্ষার্থী ও প্রান্তীয় ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আমদা ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি একটি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান, যেখানে
হাতে কলমে নিজ হাতে ধরে প্রত্যেকটা অক্ষর অক্ষরে সবকিছু নিজের হাতে ধরে শেখানো হয়। এখানে সর্বাত্মক সুযোগ সুবিধা এবং ছাত্রছাত্রীদের মনোবল বিকাশের সুযোগ প্রদান করা হয়। আমাদের প্রতিষ্ঠানে আজকের নবীনদের বরণের উদ্দেশ্যে সর্বপ্রথম আমি তাদেরকে জানাচ্ছি সুস্বাগত। হে নবীন ভাই ও বোনেরা, তোমাদের এই আগমনে আমরা ধন্য। আমরা পেয়েছি আমাদের ছোট্ট ভাই বোন, আমরা পেয়েছি ভালোবাসার ভাই বোন। এই প্রতিষ্ঠানের আগমনে তোমরা আমাদের কাছ থেকে সর্বাত্মক সুযোগ সুবিধা পাবে। আমাদের প্রতিষ্ঠান থেকে তোমাদের জন্য রইল অসংখ্য ভালোবাসা। আমাদের প্রতিষ্ঠানে অবশ্যই বিজ্ঞ মহোদয় ব্যক্তিবর্গ অবশ্যই এখানে উপস্থিত রয়েছেন এবং রয়েছেন আমাদের শিক্ষক শিক্ষিকা মণ্ডলী, যাদের কাছ থেকে তোমরা অনেক 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 গুরুত্বপূর্ণ কথাবার্তা জানতে পারবে কারিগরি শিক্ষার প্রসার সম্পর্কে, জানতে পারবে কারিগরি শিক্ষার লাভটা কি, জানতে পারবে জীবন উন্নয়ন এগিয়ে চলার পথে কারিগরি শিক্ষা আমাদের কতটুকু এগিয়ে নিয়ে যাবে। কারিগরি শিক্ষা হলো এমন একটি শিক্ষা যে শিক্ষার কোনো বিকল্প নেই। কারিগরি শিক্ষা দ্বারা আমরা আমাদের জীবনের সর্বত্র যেখানে যত্রতত্র আমরা যেখানে যাই না কেন, আমাদের প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের ভূমিকা অসাধারণ। আমাদের প্রতিষ্ঠান কর্তৃক এ পর্যন্ত অনেকগুলো ব্যাচ বেরিয়ে গেছে, যাদের প্রত্যেকেই বর্তমানে ভালো ভালো পজিশনে বিদ্যমান। তোমরা এসেছো, আমাদেরকে জানছো এবং একটা পর্যায়ে ধীরে ধীরে তোমরা এগিয়ে যাবে। আমরা চাই তোমরা সম্যক ইঞ্জিনিয়ার অর্থাৎ ভবিষ্যৎ ইঞ্জিনিয়ার যারা, তোমরা নিজেদেরকে সফলভাবে গড়ে তুলবে। এই প্রতিষ্ঠানের প্রত্যেকটা স্টুডেন্ট এখনো পর্যন্ত যারা আছেন, বর্তমান যারা বেরিয়ে গেছেন, হ্যাঁ, সবাই খুব ভালো পজিশনে আছেন এবং সকল ছাত্রছাত্রীদের পক্ষ থেকে এটুকু গর্বের সহিত বলতে পারছি যে আমি আমদা ইনস্টিটিউটে শিক্ষা গ্রহণ করে খুবই ধন্য। কেননা আমি এখানে হাতে কলমে শিখতে পেরেছি এবং আমি আশা রাখি আমার ছোট্ট ভাই ও বোনেরা তারাও হাতে কলমে এই সমগ্র শিক্ষা অর্জন করতে পারবে। হে নবীন ভাই ও বোনেরা, তোমাদের জন্য অত্যন্ত সুসংবাদের বিষয় এই যে তোমরা আমাদের এখান থেকে যখনই কোনো একটা পজিশনের উদ্দেশ্যে যাবে, তোমাদের হয়তো কিছু একটা জানা বাকি। যেমন আমরা নরমালি ম্যাট্রিকের পর অর্থাৎ এসএসসির পর চিন্তা ভাবনা করি যে আমরা ইন্টারমিডিয়েট করব। ইন্টারমিডিয়েটে আমাদের 2 থেকে রেজাল্ট বের হতে 2.5 বছর চলে যায়। দেন আমরা করার চিন্তা ভাবনা থাকে আমরা বিএসসি অথবা বিবিএ করব। দেন ওখানে আমাদের 4 থেকে 5 বছর চলে যায়, মানে রেজাল্ট আউট হতে 5 বছর। তো আমাদের জীবন ক্যারিয়ার থেকে ম্যাট্রিকের পর 6 থেকে 7 বছর চলে যায়। তো সেখানে আমরা যদি কারিগরি শিক্ষা গ্রহণ করি, আমরা স্বল্প সময়ে নিজেদের পায়ে দাঁড়াতে পারবো এবং স্বাবলম্বী হতে পারবো। এই মর্মে উপনীত হয়ে আমি সকলকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ ফজলকে। প্রাক্তন ছাত্রদের পক্ষ হতে নবীনদের উদ্দেশ্যে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি জনাব মোহাম্মদ ইব্রাহিম খলিল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রয়োজনের জন্য পরিবর্তনের জন্য প্রযুক্তি ভিশন 2021 নবীনবরণ অনুষ্ঠান 2019-এ আজকে উপস্থিত প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন ডক্টর মোহাম্মদ ফারুক হোসেন স্যার, অতিরিক্ত সচিব কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ, শিক্ষা মন্ত্রণালয়।
গেস্ট অফ অনার হিসেবে উপস্থিত আছেন নাজিম স্যার এবং আরো গেস্ট অফ অনার হিসেবে উপস্থিত আছেন জনাব আকবর হোসেন স্যার এবং আমাদের এআইটির সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ আকবর হোসেন স্যার এবং জনাব মোহাম্মদ আফজাল হোসেন স্যারকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজকে প্রাক্তন ছাত্রদের পক্ষ থেকে আমি মোহাম্মদ ইব্রাহিম কুলিল আমার বক্তব্যটি শুরু করছি। খুব সংক্ষেপে শেষ করব। আজকে এমনই একটা কোনো একটা নবীন বরণে 2014 সালে আমার পথযাত্রা শুরু হয়েছিল আমদা ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজিতে। আজকে এই প্রোগ্রামে আমি আমার মনের বক্তব্যটি প্রদান করতে পারায় আমি নিজেকে অত্যন্ত ধন্য বলে মনে করছি, যেহেতু আমাদের মাঝে কারিগরি শিক্ষা ও মাদ্রাসা শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব স্যার এবং সম্মানিত আমন্ত্রিত বৃন্দরা আছেন। এদের মাঝখানে আমি কথা বলতে পেরে নিজেকে ধন্য বলে মনে করছি। নবীনদের উদ্দেশ্যে করে খুব বেশি কিছু বলবো না, অল্প কিছু কথা বলতে চাই। সেটা হচ্ছে আমিও কোনো একটা দিন এই প্রতিষ্ঠানের আঙিনাতে পাড়া দিয়েছিলাম, তখন নিজের মধ্যে কিছু ভয় কাজ করতো, প্রতিষ্ঠান কেমন হবে, টিচারদের আচরণ কেমন হবে, বড় ভাইরা কেমন হবে। কিন্তু কিছু সময় যাওয়ার পর থেকেই বুঝতে পেরে গিয়েছিলাম এই প্রতিষ্ঠানটা আমার জন্য আদর্শ এবং আদর্শ একটি প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষিকা মণ্ডলী, মাননীয় সভাপতি এবং ফাউন্ডার চেয়ারম্যান স্যার এর যে আন্তরিকতা, এই আন্তরিকতায় নিজেকে এই জায়গাটাতে প্রতিষ্ঠিত করতে আমি পেরেছি। নতুন ছাত্ররা যারা আজকে এসেছে হয়তো নিজেদের মধ্যে একটু ভয় কাজ করতে পারে, ছাত্র ও ছাত্রীরা এই ভয়টাকে কাটিয়ে উঠবা, কারণ আমাদের শিক্ষক শিক্ষিকা মণ্ডলী অত্যন্ত আন্তরিক এবং আমাদের স্যাররাও খুবই আন্তরিক, তোমাদের বড় ভাইরাও খুবই আন্তরিক, যাতে করে তোমরা হচ্ছে সামনের দিকে এগিয়ে যাওয়ার একটা ভিত্তি পাবা। তোমরা ভবিষ্যতে একজন ডিপ্লোমা ইঞ্জিনিয়ার হিসেবে প্রতিষ্ঠিত হবা, সেহেতু তোমাদের পথ চলাটা এই জায়গাটা থেকে শুরু হবে। তোমরা স্কুলের গণ্ডি পেরিয়েছো, যে বিভিন্ন স্কুল থেকে এখানে এসেছো এবং কলেজের আঙিনায় পাড়া দিয়েছো। তোমাদের কিভাবে চলতে হবে, কিভাবে নিজেদের লাইফকে এগিয়ে যেতে হবে সেগুলো শেখানোর জন্য আমাদের শিক্ষক শিক্ষিকা মণ্ডলী অবশ্যই তোমাদের একটা গাইডলাইন প্রদান করবে। এই গাইডলাইন অনুসারে তোমরা চলবে বলে আমি আশা ব্যক্ত করছি। আজকে এই পর্যন্তই, খুব বেশি কিছু বলবো না। অনেক মূল্যবান ব্যক্তি, অনেক সম্মানিত ব্যক্তিবর্গ অনেক মূল্যবান সময় দিয়ে আমাদের মাঝখানে আসার জন্য আরো একবার তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, ইনশাআল্লাহ আরো কোনো একদিন দেখা হবে অন্য কোনো বিজয়ের মঞ্চে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ খলিলকে। নবীন শিক্ষার্থীদের মধ্য থেকে অনুভূতি প্রকাশ করার জন্য আহ্বান জানাচ্ছি তাহিদুল ইসলাম সিয়ামকে। প্রথম পর্ব কম্পিউটার। বিসমিল্লাহির রহমানির রহিম। অত্র এআইটি কর্তৃক আয়োজিত আজকের এই নবীনবরণ অনুষ্ঠানে উপস্থিত অত্র প্রতিষ্ঠানের সভাপতি বিশেষ এবং অত্র অনুষ্ঠানের বিশেষ অতিথি, গেস্ট অফ অনার এবং প্রধান অতিথি, এবং আমার সামনে উপস্থিত সকল অতিথিবৃন্দ এবং আমার সমকক্ষীয় এবং সিনিয়র ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। শুরুতেই আমি মহান রব্বুল আলামিনের কাছে অশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যে তিনি আমাকে সৃষ্টির শ্রেষ্ঠ জীব হিসেবে দুনিয়াতে প্রেরণ করেছেন বলেই আজকে আমি আপনাদের সামনে দাঁড়িয়ে দুটি কথা বলার কিংবা নিজের মনের অনুভূতি প্রকাশ করার এই সুযোগটি পাচ্ছি। পাশাপাশি আমি আরো বিশেষভাবে অভিবাদন জানাচ্ছি যাদের অক্লান্ত পরিশ্রমে এবং সৎ ইচ্ছায় গঠিত এই আমদা ইনস্টিটিউশন অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি। আমি আমাদের নবীনদের পক্ষ থেকে তাদের জন্য একটি করতালি চাচ্ছি। পাশাপাশি আমি আরো শুভেচ্ছা জানাচ্ছি যাদের অক্লান্ত 2-3 দিনের পরিশ্রমে আজকের এই সুন্দর একটি পরিবেশে আমরা আছি। আমার শ্রদ্ধেয় সিনিয়র ভাইয়া এবং আপু যারা আছেন তাদের অনেক ধন্যবাদ, যারা আমাদের একটি সুন্দরভাবে আমাদেরকে আজকে বরণ করে নিচ্ছেন। এবং আমি একজন নবীন হিসেবে আমি এই প্রতিষ্ঠান সম্পর্কে বেশি কোনো কথা বলবো না, কারণ আমি একজন সম্পূর্ণ নবীন এই প্রতিষ্ঠানে। কিন্তু আমি যে ইচ্ছার কারণে আজ আমি এই প্রতিষ্ঠানে, আমি আমার সেই ইচ্ছাটুকু আপনাদের সাথে বলতে চাই। বর্তমান যুগ সম্পূর্ণ হচ্ছে বর্তমান যুগটাই হচ্ছে কারিগরি শিক্ষার উপর নির্ভরশীল। যে যত দক্ষ তার
বিচার সেভাবেই হবে। তো আমরা সবাই সচেতন বলেই আজকে আমরা এই প্রতিষ্ঠানে এসেছি। তো এবং আজকে আমি আপনাদের উদ্দেশ্যে আমার ছোট একটি কোটেশন আমার মনে পড়ে গেল। কোটেশনটি হচ্ছে ডক্টর এপিজে আব্দুল কালামকে এখানে আমরা কজন চিনি প্লিজ? এপিজে আব্দুল কালাম, তিনি একটা আমাদের জন্য কথা বলে গিয়েছিলেন, ভিন্ন চিন্তা করার এবং অসম্ভব জিনিস আবিষ্কার করার সাহস থাকতে হবে, অপরিচিত পথ চলার এবং সমস্যাকে দূর করে সফল হতে হবে। আমরা আশা করি আমরা তার এই উক্তিটি যদি আমরা সবাই ফলো করতে পারি, আমরা আমাদের লাইফে খুব ভালো কিছু করতে পারবো। এবং আমাদের যেই অ্যাপল গ্রুপে অ্যাপল কোম্পানির যেই ফাউন্ডার, তিনি আমাদের উদ্দেশ্যে বলেছেন ডু হোয়াট ইউ লাভ, লাভ হোয়াট ইউ ডু। কথাটির উদ্দেশ্য হচ্ছে তুমি যা ভালোবাসো তাই করো এবং তুমি যা করো তাই ভালোবাসো। আমরা যদি আমরা নিশ্চয়ই প্রতিষ্ঠানকে ভালোবাসি বলেই আজকে এই প্রতিষ্ঠানে এসেছি, এবং আমরা যদি আমাদের পড়াশোনাটুকুও ভালোভাবে করি, ভালোবাসায় করি, তাহলে আমরা সবাই আশা করি যে আমরা এখান থেকে সবাই একজন সফল ব্যক্তি হিসেবে বের হয়ে নিজের জীবনকে সমৃদ্ধশালী করতে পারবো, পাশাপাশি আমাদের পরিবারকে একটি হাসি মুখ উপহার দিতে পারবো। আমি সর্বশেষ ধন্যবাদ জানাচ্ছি আবারও এই আমদা ইনস্টিটিউশন অফ ইঞ্জিনিয়ারিং টেকনোলজি প্রতিষ্ঠানটিকে, যার বদৌলতে আজকে বাংলাদেশে হাজার হাজার শিক্ষার্থী কারিগরি শিক্ষা গ্রহণ করার সুযোগ পাচ্ছে, পাশাপাশি তারা তাদের জীবনকে উন্নতির পথের দিকে নিয়ে যাচ্ছে এবং তাদের পরিবারকে করে তুলেছে সমৃদ্ধ। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি। সবাই আমার জন্য দোয়া করবেন এবং আমার মতো যত নবীন আছেন সবার জন্য আপনারা সিনিয়র ভাইয়ারা এবং প্রবীণ যারা আছেন এবং আমাদের টিচার, চিফ ফাউন্ডার এবং আমাদের যাই আছেন, আমি সবার পক্ষ থেকে ক্ষমা চেয়ে নেব আগেই, যে আমরা তো নবীন, আমাদের মাধ্যমে ভুল হওয়াটাই খুব স্বাভাবিক। তাই আশা করি আমাদের যে সিনিয়র ভাইয়ারা আছেন সবাই সবসময় সেটি ক্ষমাসুলভ দৃষ্টিতেই দেখবেন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ সিয়ামকে খুব সুন্দর একটি সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করার জন্য। এবার নবীন শিক্ষার্থীদের মধ্য থেকে অনুভূতি প্রকাশ করার জন্য আহ্বান জানাচ্ছি জান্নাতুল ফেরদৌস আখিকে, প্রথম পর্ব কম্পিউটার। ধন্যবাদ সবাইকে। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই নবীনবরণ অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত সভাপতি, মাননীয় প্রধান অতিথি, মাননীয় অধ্যক্ষ, সম্মানিত বিশেষ অতিথি, উপস্থিত সকল শিক্ষক শিক্ষিকাবৃন্দ, কলেজের বিভিন্ন শ্রেণীর কর্মচারীবৃন্দ, সবাইকে আসসালামু আলাইকুম। আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শুরু করছি। আমি জান্নাতুল ফেরদৌস আখি, আমি রামপুরা ইকরামুন্নেসা বালিকা উচ্চ বিদ্যালয় থেকে 2019 সালে এসএসসি পাশ করে আমদা ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি প্রতিষ্ঠানে কম্পিউটার ডিপার্টমেন্টে প্রথম পর্বে ভর্তি হয়েছি। আজকের এই নবীনবরণ অনুষ্ঠানে আমাকে কিছু বলার সুযোগ দেওয়ার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমি আমার বক্তব্যে বেশি সময় না নিয়ে আমার সহপাঠী শিক্ষক শিক্ষিকাবৃন্দ এবং প্রবীণ যারা আছেন তাদের উদ্দেশ্যে কিছু বলতে চাই। যেহেতু আমরা নবীন, তাই ভুল হওয়াটাই স্বাভাবিক। আমাদের ভুল ত্রুটিগুলোকে ক্ষমার চোখে দেখার জন্য অনুরোধ জানাচ্ছি। আমি আমার সহপাঠীদের উদ্দেশ্যে কিছু বলতে চাই। যেহেতু প্রতিষ্ঠান ক্যাম্পাস আজ থেকে আমাদের, তাই কলেজের মান সম্মান রক্ষা করা, সকল শিক্ষক শিক্ষিকাদের এবং প্রবীণদের প্রতি শ্রদ্ধা দেখানো, সবাই মিলেমিশে থাকা, একে অপরকে সাহায্য সহযোগিতা করা আমাদের দায়িত্ব। আর আশা করি আমরা আমাদের দায়িত্বগুলোকে যথাযথভাবে পালন করব ইনশাআল্লাহ। আর এখানকার শ্রদ্ধেয় শিক্ষক শিক্ষিকারাও খুবই আন্তরিক। আশা করি আমাদের যেভাবে তারা পথ প্রদর্শন করবেন, আমরা তাদেরকে অনুসরণ করার মাধ্যমে প্রতিষ্ঠান ও শিক্ষক শিক্ষিকাদের মুখ উজ্জ্বল করব ইনশাআল্লাহ। আর প্রবীণদের উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই, আজকে থেকে আমরা আপনাদের ছোট ভাই বোনের মতো। আশা করি আমরাও আপনাদের কাছ থেকে যথেষ্ট সাহায্য সহযোগিতা এবং আদর স্নেহ পাবো। আর যারা আমাদের স্বাগতমের জন্য অনুষ্ঠানটি আয়োজনের করার পিছনে এত পরিশ্রম করেছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর বেশি সময় না নিয়ে আমি আমার বক্তব্যটি এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম, সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। তাহিদুল ইসলাম সিয়াম জান্নাতুল ফেরদৌস আখিকে তাদের অনুভূতি প্রকাশমূলক বক্তব্য রাখার জন্য অনেক ধন্যবাদ।
এ পর্যায়ে শিক্ষকদের মধ্যে থেকে বক্তব্য রাখবেন প্রকৌশলী মোহাম্মদ মুস্তফা কামাল স্যার, উপাধ্যক্ষ আমদা ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি, ঢাকা। স্যারকে তার গুরুত্বপূর্ণ বক্তব্য রাখার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে সবার সম্মানিত সভাপতি উপস্থিত আছেন, আমাদের আজকের আকর্ষণ, আজকের সবার প্রধান অতিথি শিক্ষা মন্ত্রণালয়ের সম্মানিত অতিরিক্ত সচিব স্যার, উপস্থিত আছেন আমাদের কারিগরি শিক্ষা বোর্ডের ডেপুটি কন্ট্রোলার স্যার, উপস্থিত আমাদের আমদা গ্রুপের চেয়ারম্যান এবং গেস্ট অফ অনার আছেন আমাদের মাঝে বিশেষ অতিথি জনাব বাদরুল আহমদ স্যার সহ আমি আমার অভিভাবকবৃন্দ, অনেক অভিভাবক আছে এবং আমাদের শিক্ষিকা মণ্ডলী, আমার আজকে বিশেষ করে আজকে যাদের জন্য আয়োজন, নবীন শিক্ষার্থী, প্রবীণ শিক্ষার্থী এবং বর্তমান শিক্ষার্থী, সবাইকে শুভেচ্ছা এবং আসসালামু আলাইকুম। আমি প্রথমে শিক্ষক মণ্ডলী এবং ইনস্টিটিউটের পক্ষ থেকে আমি আমার প্রাণপ্রিয় নবীন শিক্ষার্থী যারা প্রথম পর্বে আমাদের ভর্তি হয়েছে, যাদের উদ্দেশ্যে আজকের এই প্রোগ্রাম, তাদেরকে আমি স্বাগতম জানাচ্ছি, তাদেরকে আমি ইনস্টিটিউটের পক্ষ থেকে বরণ করে নিচ্ছি। আজকে আমি বক্তব্য, আমাদের প্রধান অতিথি সহ অন্যান্য অতিথিরা বক্তব্য রাখবেন, তোমাদের উদ্দেশ্যে মূল্যবান বক্তব্য রাখবেন। আমি শুধু দু একটি কথা বলতে চাই যে তোমরা এখানে ভর্তি হয়েছো, এটা আমি বলবো যেটা যে তোমরা একটা স্বর্ণ যুগে অ্যাকচুয়ালি প্রবেশ করেছো। কেননা আজকে যে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং, শুধু ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং না, টোটাল কারিগরি শিক্ষার ব্যবস্থার উপরে বর্তমান সরকার যেভাবে মানে গুরুত্ব আরোপ করেছে, যেভাবে জোর দিচ্ছে, এটা কিন্তু অন্য কোনো সরকারের সময় এটা কখনই হয় নাই। এখন আমাদের সামনে আছে ভিশন 2021, ভিশন 2041, এই সমস্ত যে এই ভিশনগুলির উদ্দেশ্য হচ্ছে যে অ্যাকচুয়ালি কারিগরি ম্যান পাওয়ারকে, অনেকগুলি উদ্দেশ্য আছে, তার একটা উদ্দেশ্য আমি বলতেছি যে কারিগরি শিক্ষায় শিক্ষিত মানব সম্পদকে অনেক অধিক হারে, অর্থাৎ বেশি হারে কিভাবে দ্রুত কারিগরি শিক্ষায় শিক্ষিত করা যায়, এ ব্যাপারে বর্তমান সরকার পদক্ষেপ নিচ্ছেন এবং তারই ধারাবাহিকতায় এই যে আমাদের বেসরকারি পলিটেকনিক, বেসরকারি কারিগরি শিক্ষা ব্যবস্থা এই সরকারের আমলেই কিন্তু এগুলি সেট আপ হয়েছে। নবীন শিক্ষার্থী, আমি যে কথাটা বলতেছিলাম যে আসলে তোমাদের জন্য আমরাও কিন্তু এই শিক্ষায় শিক্ষিত হয়েই আজকে এই অবস্থায় এসেছি। তো আমি আরেকটু বলতে চাই, আমাদের চেয়ে কিন্তু তোমরা অত্যন্ত ভাগ্যবান। কেন ভাগ্যবান? যে তোমরা কিন্তু দেখো, তোমাদের যে লেখাপড়া, তোমরা যদি শুধু ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং না, তোমরা যদি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পরে যদি বিএসসি ইঞ্জিনিয়ারিং করতে চাও, হ্যাঁ, সেটা খুব ইজিলি করতে পারো। আমরা কিন্তু এটা করতে পারি নাই। মিন্স আমরা খুব সহজে করতে পারিনি। আমরা পরবর্তীতে অনেক শিক্ষা নিয়েছি, কিন্তু আগে শুধুমাত্র একটা সরকারি প্রতিষ্ঠান ছিল আমাদের এই শিক্ষা গ্রহণের জন্য। এখন কিন্তু সরকারি এবং বেসরকারি পর্যায়ে প্রচুর শিক্ষা প্রতিষ্ঠান আছে, বিশেষ করে অনেক ইউনিভার্সিটি। আমি অন্তত 15-20টা ইউনিভার্সিটির নাম বলতে পারবো যেখানে তোমরা এই শিক্ষা গ্রহণ করতে পারো। নাম্বার 1, এটা তোমাদের জন্য একটা সুবর্ণ সুযোগ। দ্বিতীয় সুযোগ হচ্ছে যে বর্তমান সরকার তোমাদেরকে, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদেরকে সরকারি চাকরি কাঠামোতে 2য় শ্রেণীর পদমর্যাদা দান করেছে। এটা কিন্তু অন্য কোনো শিক্ষায়, অর্থাৎ তুমি যদি মাস্টার ডিগ্রি হও, তুমি কোথায় যাবা এটা কিন্তু কোনো নাই। তুমি ইচ্ছা করলে ক্লার্ক থেকে আরম্ভ করে বিসিএস ক্যাডার সার্ভিসে তুমি চলে যেতে পারো, কিন্তু শুধুমাত্র ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের ক্ষেত্রে একটা পদ নির্ধারণ করে দিয়েছে, সেটা নট 3rd ক্লাস, নট 1st ক্লাস, এটা 2nd ক্লাস। তোমরা যেখানেই চাকরিতে যাবা 2য় শ্রেণীর পদমর্যাদা, 2য় শ্রেণীর, এবং বিশেষ করে পিওর গভর্নমেন্টের ক্ষেত্রে 2য় শ্রেণীর গ্যাজেটেড কর্মকর্তা তোমরা হবা। তো এটাও কিন্তু একটা বিশাল জিনিস। আর যে জিনিসটা বলেছি যে পড়াশোনা যদি করতে চাও, তাহলে তোমরা অবশ্যই তোমরা চাকরি করার পাশাপাশি কিন্তু তোমরা বিএসসি ইঞ্জিনিয়ারিং করে নিতে পারো, ইভিনিংয়েও করে নিতে পারো। এই ধরনের সুযোগ সুবিধা কিন্তু রয়েছে। তা আমি আশা করব যে তোমরা শুধুমাত্র ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং এ সীমাবদ্ধ থাকবে না, তোমাদের চিন্তা ভাবনা আরো বড় হবে, আরো মানে সুদূর প্রসারী হবে এবং তোমরা ভালো অবস্থানে চলে যাবে, এটা আমরা আশা করি।
এবং আমি আবারও আমরা ইনস্টিটিউটের পক্ষ থেকে তোমাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আমি বর্তমানে আমাদের ইনস্টিটিউটে সিভিল, ইলেকট্রিক্যাল, কম্পিউটার অ্যান্ড টেলিকমিউনিকেশন ডিপার্টমেন্ট আছে এবং আমাদের অলরেডি 2টা ডিপার্টমেন্টের জন্য আমরা কারিগরি শিক্ষা বোর্ডে আমাদের যে ফাইল জমা দেওয়া আছে, ইনকোয়ারি হয়েছে। তো আমি আজকে মাননীয় প্রধান অতিথি সহ আমাদের বোর্ডের যিনি কর্মকর্তা আছেন তাদের কাছে আমরা অনুরোধ জানাবো যে আমাদের আর্কিটেকচার এবং বিশেষ করে মেকানিক্যাল ডিপার্টমেন্ট, এই 2টা ডিপার্টমেন্ট বোর্ডের ইয়েতে আছে, বিবেচনায় আছে। যদি আমাদেরকে এই 2টা ডিপার্টমেন্ট দিয়ে দেয় তাহলে আমরা মনে করি যে বিশেষ করে এই সেক্টর, এই রামপুরা এলাকাটা কিন্তু একটা উন্নয়নশীল এলাকা এবং এখানে প্রচুর ইন্ডাস্ট্রি রয়েছে, গার্মেন্টস ইন্ডাস্ট্রি সহ ছোটখাটো ইন্ডাস্ট্রি, বিশেষ করে ভেহিকেল ইন্ডাস্ট্রি, অটোমোবাইল ইন্ডাস্ট্রি প্রচুর পরিমাণ রয়েছে। আমার কাছে মনে হয় যে বিশেষ করে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংটা যদি আমরা পেতে পাই তাহলে অত্র এলাকার জনগণের জন্য, ছাত্রছাত্রীদের জন্য সবাই উপকৃত হবে। তা আমি প্রধান অতিথির মাধ্যমে আমাদের সবার পক্ষ থেকে একটু দাবি জানাচ্ছি যে আমাদের যাতে মেকানিক্যাল এবং আর্কিটেকচার ডিপার্টমেন্টটা আমাদেরকে আগামী সেশন থেকে যাতে আমরা করতে পারি সেই অনুরোধ। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ প্রকৌশলী মোহাম্মদ মুস্তফা কামাল স্যারকে। এবারে বক্তব্য রাখার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি প্রফেসর মোহাম্মদ মাজহারুল হান্নান স্যারকে, সাবেক ট্রেজারার, খুলনা বিশ্ববিদ্যালয়। বিসমিল্লাহিররহমানিররহিম। আমরা ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজির উদ্যোগে আজকে 2019-2020 শিক্ষাবর্ষে শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠান। এই অনুষ্ঠানের সভাপতি স্নেহভাজন জনাব আফজাল হোসেন। এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আমরা তাকে দেখছি আমার অনুজ। আমি যে কলেজের ছাত্র ছিলাম আজ থেকে প্রায় 60 বছর আগে, সেই কলেজের কৃতি ছাত্র আমার খুলনার অধিবাসী ছিলেন ডাক্তার মোহাম্মদ ফারুক হোসেন। ভালো লাগছে যে অনেকদিন পরে তাকে দেখলাম। খুলনায় 2-1বার দেখা হয়েছে তরুণ অবস্থায়। যাই হোক, এখানে আমরা দেখতে পাচ্ছি গেস্ট অফ অনার হিসাবে উপস্থিত আছেন শাহিন কাউসার, জনাব শাহিন কাউসার, পরীক্ষা নিয়ন্ত্রক কারিগরি বোর্ডের, এবং এই ফাউন্ডেশনের, এই ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জনাব আকবর হোসেন। উনি আমার অত্যন্ত প্রিয় মানুষ। এবং মঞ্চে ভূমিষ্ঠ আছেন জনাব বাবর আলী, প্রকৌশলী বাবর আলী, যিনি এই ইনস্টিটিউটের অধ্যক্ষের দায়িত্ব পালন করছেন। আরো ভালো লেগেছে এখানে উপস্থিত হয়েছেন বেগম ডক্টর ফারুক হোসেন, শিক্ষক মন্ডলী, অভিভাবক বৃন্দ, আমন্ত্রিত অতিথি, সাংবাদিক বৃন্দ যদি থেকে থাকেন, সকল নবীন ও পুরনো যে সমস্ত শিক্ষার্থী, সবাই আমার সালাম ও শুভেচ্ছা গ্রহণ করুন। সত্যি কথা বলতে কি, যেহেতু আমি এখানে একটু উপদেষ্টা বানানো হয়েছে আমাকে, আর আকবর সাহেব, আফজালের আমার খুব প্রিয় বলে আমি বলছি, সচরাচর কেউ বলে না, কিন্তু আমি বলছি এবং বলবো এই জন্য। সময় যে প্রোগ্রাম তাতে 12টায় শেষ হওয়ার কথা, কিন্তু এখন 12টা 5 সম্ভবত। আমাদের ছুটি হয়ে গেছে, কিন্তু আমাদের ছুটি দিয়ে দিয়েছে, তারপরে ওভারটাইম করছি, তোমরাও করছো।
এটা এই কারণে হয়েছে, আর কিছু না। ঠিকই ছিল, প্রোগ্রামটা খুব চমৎকার ছিল, কিন্তু আমরা 1 ঘন্টারও বেশি, প্রায় 1 ঘন্টা পরে আরম্ভ করেছি। তো ওই 1 ঘন্টাতে শুভঙ্করের ফাঁকি কোথায় চলে গেছে জীবন থেকে আমার। যদি ওই 1 ঘন্টাকে আমরা কাজে লাগাতাম তাহলে কিন্তু সব সুন্দর মতো হয়ে চলে যেত। আজকে এখান থেকেও একটা আমাদের শিক্ষা নিতে হবে। বিদেশে আমরা এখানে মঞ্চে যারা সবাই কয়েকবার করে গেছেন, আমি তো গেছি 20-25টা দেশ ঘুরেছি, বহুত দেখেছি। তারা এত উন্নতি করেছে কেন? সময়ের প্রতি তারা অত্যন্ত অত্যন্ত এবং অত্যন্ত তারা সতর্ক। কখনোই একটি সেকেন্ড এদিক ওদিক হয় না। যদি একটু আমি কথা বলছি, সময় লেগে যাচ্ছে, আমি বলবো এই জন্য। একটু আগে প্রধানমন্ত্রী জাপানের উদ্ধৃতি দিচ্ছিলেন, জাপানকে দিয়েই বলি, কারণ এশিয়ার একটা দেশ, আমি ইউরোপে গেলাম না। আমি জাপানে কয়েকবার গেছি। এখন গত বছরের আগের বার আমি গিয়েছিলাম বোধহয়, ট্রেন, আমি ওখানে একটা টিকিট কেটেছিলাম, জাপান রেলওয়ে পাস, JR পাস বলে। ওইটা নিয়ে জাপানের শিনকানসেন ট্রেন যেটাকে বলে আর কি, বুলেট ট্রেন, এইটাতে তোটা শো করলেই আমি যেখানে যাবো বললেই টিকিট দিয়ে দিবে, আনলিমিটেড, যেখানে খুশি যাও। আমি, আমার স্ত্রী ছিল সঙ্গে, আমি ওই স্টেশনে গিয়ে দেখাতাম, টিকিট দিত, অমুক জায়গায় যাবো, হিরোশিমা যাবো, নাগাসাকি যাবো, এখানে যাবো, ওখানে যাবো, দিয়ে দিত। এরকম করতে করতে একবার আমার স্ত্রী বলছে যে, ওই তোমার ট্রেন, তুমি বলো টাইমলি যায়, এখনো তো আসেনি। তখন বোধহয় 5 সেকেন্ড বাকি আছে ট্রেনের। বিশ্বাস করো তোমরা, ও বলতে বলতে কোথা থেকে ট্রেন এসে হাজির হয়ে গেল সামনে, অবাক হয়ে গেল। এই দেখো, তাকিয়ে দেখো ট্রেন। কোনো দিনও 1 সেকেন্ড বিলম্ব হয়নি। এই অনুষ্ঠান তো দূরের কথা, ট্রেন, রাস্তাঘাটে চলা, মিটিং, যে কোনো টাইমের সম্পর্কে তারা অত্যন্ত সতর্ক। আমি বলবো আমাদেরকে সবাইকে একটু সতর্ক হতে হবে। আমরা কিন্তু টাইমের প্রতি সতর্ক নই। এই কারণে 1 থেকে 100 ঘন্টা করে আমাদের এই সবগুলো লোকের সময় কিন্তু হারিয়ে গেছে। অবশ্য একেবারে হারায়নি, মাঝে কিছুটা কাজ এখানে হয়েছে, প্রধানমন্ত্রীকে নিয়ে ল্যাবরেটরি ঘুরে দেখেছে, এটাও একটা কাজ অবশ্য। তারপরেও আমি বলবো যে কিছুটা তো সময় আমরা হারিয়ে গেছি। এই জিনিসগুলো আমাদেরকে মনে রাখতে হবে। আমি নবীনদের উদ্দেশ্যে প্রথমেই কথা বললাম, শ্রাবণের এই গরম, সবার কষ্ট হচ্ছে আমি জানি, কথা কিছু বলতে চাইলেও বলতে পারবো না, কারণ 40 বছর শিক্ষকতা করেছি। ছাত্র দেখলেই কথা বলতে ইচ্ছা করে, এটা একটা স্বভাব হয়ে গেছে। মাস্টার মানুষ, এটা তোমরা দোষ বলো আর গুণ বলো, কিছু করার নাই, এটা হয়ে গেছে। সেই জন্যই কথাগুলো বলে যাচ্ছে। এই কথাগুলো যেগুলো একটু আগে বললাম, এগুলো বলবো, এটা ঠিক ছিল না, কিন্তু এসে মঞ্চে এসে ওটা সব দেখে দেখে বললাম এই কথাটা একটু বলা দরকার, সময়ের কথাটা, তাই আমি বললাম। সেজন্য একটু বেশি সময় লেগে গেল। যাই হোক, এখানে যারা তোমরা বক্তব্য রেখেছো, বিশেষ করে শিক্ষার্থীরা, আমি মুগ্ধ হয়ে শুনেছি, মুগ্ধ হয়ে শুনেছি। এত সুন্দরভাবে তোমরা কথা বলেছো, তোমাদের বিষয়গুলির প্রতি এত পরিষ্কার ধারণা আমাকে মুগ্ধ করেছে। খুবই তোমাদের কনসেপশন ক্লিয়ার, যার জন্য তোমরা মেয়েরা ছেলেরা কথা বললে আমার খুব ভালো লেগেছে। এবং এইভাবেই প্রতিটি জিনিসকে উপলব্ধি করে কথার সঙ্গে সঙ্গে যদি কাজের সঙ্গতি রেখে এগোতে পারো, তাহলেই কিন্তু জীবনে প্রতিষ্ঠা লাভ করবে। এবং প্রতিষ্ঠা লাভ করতে হবে, এর কোনো বিকল্প নাই। একজন বলেছে, আমি সৌভাগ্যবান যে আমি রাব্বুল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিনের সর্বশ্রেষ্ঠ সৃষ্টির একজন, আশরাফুল মখলুকাত। খুব বড় কথা, বাস্তব কথা, যে সেই উপলব্ধি যে তার মধ্যে এসেছে এই বয়সে, আমি বলবো যে আবার আমি তাকে অভিনন্দন জানাই। কারণ আল্লাহ রাব্বুল আলামিন যখন মানুষ সৃষ্টি করেন, তখন কিন্তু প্রচন্ড বাধা এসেছিল
কাদের কাছ থেকে বলো তো? ফেরেশতা কুলের কাছ থেকে। তারা বলেছিল যে আল্লাহ তোমার মানুষ বানানোর দরকার কি? এরা তো দুনিয়ায় গিয়ে ফাতনা ফাসাদ করবে, কি করবে না করবে, আমরা তো আছি। তোমার ইবাদতের দরকার, আমরা তো আছি। তুমি হুকুম করো, যা করবো আমরা করবো, মানুষকে বানানোর কি দরকার? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেছিলেন কি, আমি যা জানি তোমরা তা জানো না, এই নিয়ে আর কথা বলো না। সুতরাং এই মানুষকে আল্লাহ তাআলা কিন্তু অনেক স্বাদ করে সৃষ্টি করেছেন, অনেক নিজের ইচ্ছা থেকে যে আমি এমন জিনিস, সেজন্যই মানুষকে বলা হয় খলিফা। খলিফা মানে কি? প্রতিনিধি, রিপ্রেজেন্টেটিভ। সো we the people are representative of Almighty Allah in this world, in this earth. এই পৃথিবীতে আমরা কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের প্রতিনিধি, এবং আল্লাহ নিজে সুন্দর, সমস্ত সুন্দরকে তিনি পছন্দ করেন। সুতরাং আল্লাহর প্রতিনিধি হিসাবে আমাদেরকে সুন্দরকেই প্রতিষ্ঠা করতে হবে পৃথিবীতে। আর সুন্দরকে প্রতিষ্ঠা করতে গেলে চাই জ্ঞান। জ্ঞানের কোনো বিকল্প নাই। নলেজ ইজ পাওয়ার। আজকে যারাই জ্ঞান আহরণ করেছে, যারাই জ্ঞানকে ছড়িয়ে দিয়েছে, তারাই পৃথিবীতে শ্রেষ্ঠত্ব অর্জন করেছে, তারাই রুল করছে সারা পৃথিবীকে। আর আমরা খালি খালি বলি আমরা সর্বশ্রেষ্ঠ জীব, আমরা অমুক, আমরা তমুক, কিন্তু ভালো কি করতে পারছি এটা আমাদেরকে ভাবতে হবে। সময় কম, আমি শেষ করব। কয়েকটা কথা এখানে এসেছে, একটা জিনিস মনে রেখো, মানুষ তো আমরা সবাই, সবারই মাথা আছে, কিন্তু মনে রেখো সব মাথায় কিন্তু মুকুট পড়ে না। মুকুটের জন্য মাথা, যতটি মুকুট সব কিন্তু মাথাতেই পড়ানো হবে, কিন্তু সব মাথা কিন্তু মুকুট পায় না। মুকুট পেতে গেলে ওই একটু আগে যেটা বলছিলাম, তোমাকে জ্ঞান অর্জন করতে হবে, তোমাকে জ্ঞানী হতে হবে, তোমার বুদ্ধিকে বিকশিত করতে হবে, শানিত করতে হবে তোমার চিন্তাধারা, তোমার বুদ্ধিকে, তবেই তুমি কিন্তু মুকুট মাথায় দিতে পারবে না। আবারও বলি, মুকুট মাথার জন্য, প্রত্যেকটা মুকুটই কিন্তু মাথায়, আর কোথাও রাখা হয় না, ওটা মাথার জন্য, আর অন্য কোথাও ব্যবহার হয় না। কিন্তু সব মাথা কিন্তু মুকুট পায় না। তোমাদেরকে এমন মাথা তৈরি করতে হবে যাতে তোমার মাথায় মুকুট পরানো হয়। তখনই তোমার জন্ম সার্থক, জীবন সার্থক, তুমি সার্থক, এটা মনে রাখতে হবে। আজকে এই কারিগরি বিদ্যার কথা, লেখাপড়ার কথা সরকার বলছে, আমরা বলে তো করছি, তোমরা তোমাদের বক্তৃতায় বলেছো, মঞ্চে যারা বসে আছেন তারাও বলবেন, এরপরে এসে অনেক কথা হয়তো শুনবে। আমি শুধু এইটুকু বলি, আসলেই এটা প্রয়োজনীয়তা, এই জন্যই প্রয়োজনীয়তা আছে শিক্ষার সার্থকতা প্রয়োগে, শিক্ষার সার্থকতা প্রয়োগে। যার জন্য রবীন্দ্রনাথ ঠাকুর বলছেন, কবিগুরু, শিক্ষাকে আমরা বহন করে নিয়ে চলেছি, তাকে বাহন করে এগোতে পারি। শিক্ষাকে মাথায় করে বইয়ে বয়ে বেড়াচ্ছি, তো যে শিক্ষাকে আমি শিখেছি তার ঘাড়ে আমি উঠতে পারছি না। সুতরাং শিক্ষাকে আমি এমন করে গ্রহণ করব যে তাকে ঘোড়া বানিয়ে তার পিঠে আমি চড়ে বেড়াবো। সেই জন্যই আজকে কি হচ্ছে, এডিশনাল সেক্রেটারি জানেন, মঞ্চে আকবর সাহেব জানেন, কন্ট্রোলার সাহেব জানেন, প্রিন্সিপাল সাহেব জানেন, আফজাল জানেন, তোমরা জানো, বাংলায় পাশ করে গিয়ে ব্যাংকে ম্যানেজারগিরি করতে হয়েছে। তার মানে কি, তিনি শিখেছেন বাংলা, তিনি সাহিত্যের মানুষ, কবিতা, প্রবন্ধ, উপন্যাস, বাংলা ব্যাকরণ, এগুলো নিয়ে যার নড়াচড়া, বাংলাকে নিয়ে ব্যাংকে গিয়ে অ্যাকাউন্টিং, হিসাব নিকাশ, কয় টাকা জমা, কয় টাকা খরচ, এটার জন্য তো অ্যাকাউন্টিং এর ছাত্রকে যেতে হবে।
এটার জন্য তো ম্যানেজমেন্টের ছাত্রকে যেতে হবে, ম্যানেজার হবে ম্যানেজমেন্টের ছাত্র। তাহলে রাইট ম্যান ফর দ্য রাইট প্লেস হচ্ছে না। এই জন্যই হচ্ছে না যে শিক্ষাকে আমরা বহন করে বেড়াচ্ছি, আমরা বোকার মতো, মাথায় এমএ ডিগ্রি মাথার মধ্যে আছে, এমএ ডিগ্রিটাকে বহন করছি, তো সেই এমএ ডিগ্রিটাকে আমি কাজে লাগাতে পারছি না, আমাকে আবার অন্য করে আবার অ্যাকাউন্টিং শিখতে হচ্ছে ব্যাংকে গিয়ে। কিন্তু তোমরা এখানে যারা এসেছো বিভিন্ন ইয়েতে, আমি অবশ্য নবিশ, এই কারিগরি লাইনে আমি একেবারে আমার কিছু নেই, কারণ আমি ইতিহাসের ছাত্র, আমি ইতিহাস পড়াই, ইতিহাসে পড়িয়েছি, ইতিহাস নিয়ে লেখালেখি করি, তো আমার এই ব্যাপারে খুব জ্ঞান নাই। সাধারণ যেটুকু জ্ঞান আছে তুমি বুঝতে পারছি যে তোমাদের যে শিক্ষা, তোমাদের যে শিক্ষা নিতে এসেছো, এইটাকে তোমরা কিন্তু কাজে লাগাতে পারবা, তোমরা কিন্তু এই শিক্ষাটাকে কাজে লাগাতে পারবা। এবং তখনই আমি বলবো যে শিক্ষাকে তুমি বহন করছো না, শিক্ষা তোমাকে বহন করছে, শিক্ষাকে তুমি তার উপরে চেপে বসে তুমি এগোচ্ছ। এই কথাটুকু মনে রেখে তোমাদের এগোতে হবে। এবং সেই জন্য কারিগরি শিক্ষা তোমরা যে এসেছো, তোমাদের ডিসিশন আমি বলবো যে অত্যন্ত ভালো, তোমাদের সিদ্ধান্ত অত্যন্ত ভালো, এবং এখানে এই পরিবেশে তোমরা শিখে তোমাদেরকে বড় করে দাও। আমি কথা বাড়াবো না, আর দুটো কথা বলে আমি ছেড়ে দিচ্ছি, যদিও আমি কিছু আরো বলতে চেয়েছিলাম, বিকজ টাইম ইজ ভেরি শর্ট। এতই শর্ট, দেখো আমি কিন্তু লক্ষ্য করেছি এইখানে যে তোমাদের জন্য যে অভিনন্দন পত্র দেওয়া হয়েছে, সেখানে কিন্তু সময় সংকটের জন্য ওই যে মেয়েটি পড়ে গেল, কি নাম জানি ওর, তানিয়া আক্তার, খুব চালাক, খুব বুদ্ধিমতী, চুট করে মাঝখান থেকে দুটো প্যারা অফ করে দিয়েছে। হ্যাঁ, তৃতীয় এবং পঞ্চম প্যারা অফ। তার মানে কি? এই জন্য যে সময়টা একটু কমিয়ে দিই, পড়া তো হয়ে গেল, আর কাগজ তো সবাইকে দেওয়াই আছে, পড়ার দরকার কি? আমি বলবো শি ইজ ভেরি ইন্টেলিজেন্ট, চমৎকার ভাবে আমাদের 2 মিনিট বাঁচালো বাঁচিয়ে দিয়েছে। তাকে অভিনন্দন জানাই। এগুলো উপস্থিত বুদ্ধি, এগুলো সময়োপযোগী সিদ্ধান্ত করেছে, আমি তাকে অভিনন্দন জানাই। যাই হোক, আমি দুটো কথা আর বলবো। তোমরা যেহেতু জীবনের এমন একটা লগ্নে দাঁড়িয়ে আছো, সামনে তোমাদের অনেক অনেক দূর পেরোতে হবে, অনেক মানে নদীর অনেক অংশ তোমাকে পাড়ি দিতে হবে। কেবলমাত্র তোমরা নৌকায় উঠেছো, সামনে কিন্তু অনেক পথ, অনেক কিছু ভাবনা চিন্তা করতে হবে, অনেক কিছু ভেবে চিন্তে তোমাদেরকে সত্যিকার মানুষ হিসাবে এগিয়ে চলতে হবে। একটা ইংরেজিতে কথা আছে, every sunrise delivers opportunities while every sunset asks what we did with that opportunity. প্রত্যেকটি সূর্য উদয় আমাদের জীবনে সুযোগ সৃষ্টি করে দিয়ে আসে। যখনই সূর্য উদিত হচ্ছে পূর্ব আকাশে, সেই ভোরবেলায় তার মানে দিন শুরু হলো, তার মানে তোমার সামনে সারাটা দিন অনেক কিছু করার সুযোগ এনে দিয়েছে। সঙ্গে সঙ্গে যখন সেই সূর্যটা সানসেট হয়, যখন সেটা ডোবে, তখন সে কিন্তু প্রশ্ন রেখে দেয়, আমি তোমাকে অনেক অপরচুনিটি, সুযোগ দিয়েছিলাম সারাদিনে, কি কি তুমি করেছো বাবা, what you have done the whole day। মনে রাখতে হবে, জীবনের প্রতিটি দিন কিন্তু দেওয়া হয়েছে, হিসাব কিন্তু নেওয়া হবে। এই জন্য প্রতিটি মুহূর্তকে কাজে লাগাও। আজকে থেকে অঙ্গীকার করো, যেহেতু তোমরা বলেছো তুমি আশরাফুল মখলুকাত, সৃষ্টির সেরা, তোমার বিবেক আছে, বুদ্ধি আছে, হৃদয় আছে, চিন্তা আছে, চেতনা আছে, এগুলোকে কাজে লাগিয়ে তোমাকে কিন্তু সেইভাবে এগোতে হবে। সুতরাং সকালের সূর্য তোমাকে দিয়ে দিল, বিকেলের সূর্য কিন্তু তোমাকে জিজ্ঞাসা করবে এই সারা দিনে তুমি কি করেছো। সুতরাং সেই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য তোমাকে কাজ করতে হবে। সর্বশেষ একটি কথা বলি, আমরা শেষ, ফুরিয়ে গেছি। আমি ৭৬ বছরে পদার্পণ করেছি, আর কদিন আছি জানি না, ধরে নাও নাই নাই, এই অবস্থার মধ্যে আছি। সৃষ্টিকর্তার অশেষ দয়া, এখনো
বেঁচে থেকে তোমাদের সামনে দুটো কথা বলার সুযোগ পাচ্ছি, তাই ছুটে এসেছি। কিন্তু এটা যে আগামীকাল আমার জন্য থাকবে এটা আমি মনে করি না। শেষ। ওখানে যারা বসে আছেন তাদেরও এগিয়ে চলেছেন, তারাও আছে, তাদের হাতে সময় আছে কিছু এখনো, কিন্তু অনেক শেষ হয়ে গেছে। সময় তো আছে তোমাদের জন্য, অজস্র সময় তোমাদের জন্য। একটা মানুষের জীবনে যা দরকার সেই হিসাবে অনেক সময় তোমাদের সামনে আছে। সেই জন্যই আমি এই কথাটা বলে আমি কথা শেষ করব। সেটা হচ্ছে এই সময়কে কাজে লাগিয়ে, এই সময়কে কাজে লাগিয়ে মানব সভ্যতায় কিছু অবদান রেখে দাও, কিছু দিয়ে যাও। সেই যাওয়া দিতে গেলে ত্যাগ স্বীকার করতে হয়, সততা, পরিশ্রম, এগুলো দরকার। দেশপ্রেম, দেশপ্রেম মানে কি? দেশের মাটিকে ভালোবাসো, দেশের মানুষকে ভালোবাসো, দেশের জন্য একটা দরদ থাকতে হবে। আজকে আমরা এই অবস্থা থেকে অনেক দূরে চলে গেছি বলে আজ আমাদের দেশে এই দুরবস্থা। নইলে বাংলাদেশ, আমি পৃথিবীতে বলেছি একটু আগে তোমাদের 25টা দেশ আমি ঘুরেছি, এবং একটা দেশ 7-8 বার করে ঘুরেছি, ইংল্যান্ড, আমেরিকা, জাপান, বড় বড় দেশ, মিডল ইস্টের দেশগুলো আমি ঘুরেছি, ওনারাও ঘুরেছেন, তারা মঞ্চে বসে আছেন। কত পার্থক্য আমাদের সাথে তাদের। আমাদের কিন্তু অপার সম্ভাবনা ছিল, আছে। আমাদের মাটি অনেক শক্তিশালী মাটি, অনেক শক্তিশালী মাটি। এখনো স্বাধীনতার সময় 7 কোটি মানুষকে খাইয়েছে, এখন 17-18 কোটি মানুষকে খাওয়াচ্ছে এই মাটি। সুতরাং আমাদের অনেক ছিল, অনেক আছে, আর আমরা যদি ঠিক পথে চলি অনেক থাকবে, অনেক থাকবে। সেইভাবে আমাদেরকে কাজ করতে হবে। আমাদের নীতি নৈতিকতা থেকে আমরা অনেক পেছনে পড়ে গেছি, অনেক পেছনে পড়ে গেছি। চারিদিকে তাকিয়ে দেখো, আদর্শ, নীতি, নৈতিকতা থেকে আমরা অনেক বিচ্যুত। বড় বড় মানুষগুলি পর্যন্ত বিচ্যুত, অনেক বড় মাপের মানুষ, তারাও কিন্তু আজকে এই সততার কথা, দেশকে ভালোবাসার কথা তারা কিন্তু ভুলে গেছে। আমি একটি ছোট্ট গল্প বলি, জাপান দিয়েই বলি, যেহেতু প্রধানমন্ত্রী জাপানের কথাই বলেছেন, আমিও বলি জাপানের কথা। গল্প করছিলাম তখন বলছিলেন, দেখো মানুষ যদি ভাবনা ঠিক থাকে তাহলে কত চমৎকার ভাবনা ভাবতে পারে এবং সেভাবে কাজ করতে পারে। সেটি হলো এই জাপানে এক বৃদ্ধা দুধ বিক্রি করত, মিল্ক। এবং এই মিল্কটা তো তোমরা জানো সাধারণত শিশুদের খাবার, সাধারণত শিশুদের খাবার। আমরা যে খাই না তা না, আমি নিজেও খাই এখনো যতটুকু পাই। তো সেই দুধ বিক্রি করতেন উনি, এবং ওইখানে জাপানে বোতলে করে, বোতলজাত করে, দুধ ভর্তি করে বিভিন্ন জায়গায় উনি দিয়ে আসতেন। তা অনেকে হয়তো আবার ওনার এখান থেকে নিয়ে যেত, বোতল, 2 বোতল, 3 বোতল। তো বোতলে দুধ যখন ঢালছেন, ওনার বাড়িতে একটা অতিথি গিয়েছিল। অতিথি ওটা লক্ষ্য করছে। কথাগুলো শোনো কিন্তু মন দিয়ে, একটু শোনো কথাটা। যখন এই বৃদ্ধা দুধ ভরছে বোতলে, তার অতিথি কিন্তু খেয়াল করছেন, করে বলছেন, আচ্ছা তুমি তো দুধ বিক্রি করো, মোটামুটি মুনাফা তো হয়, তোমরা কাজ করলে তো পারো। বৃদ্ধা বলল, কি কাজ করতে হবে? বলে, একটু পানি মিশিয়ে দিলে তো একটু তোমার মুনাফাটা বেশি হয়। যদি একটু পানি মিশিয়ে দাও দুধে, তার মুনাফাটা একটু বেশি হবে, পানির তো কোনো দাম নাই। বৃদ্ধা তাৎক্ষণিকভাবে উত্তর দিলেন খুব দৃঢ়তার সঙ্গে, যে হ্যাঁ, তুমি যেটা বলছো সেটুকু বোঝার ক্ষমতা, বয়স আমার হয়েছে, আমি জানি আমি যদি পানি মেশাই আমি মুনাফা একটু বেশি করব। তাতে হবে কি, আমার জাপানের শিশুরা, আগামী দিনের ভবিষ্যৎ জাপান দুর্বল হয়ে যাবে।
আমি চাই না জাপানের শিশুরা দুর্বল হয়ে যাক এবং আগামী দিনের জাপান দুর্বল হয়ে যাক। কত বড় ভাবনা, কত বড় মহৎ চিন্তা ভাবা যায় না। আজকে আমরা সবাই যদি এটা ভাবতাম, তাহলে আম কিনতে গিয়ে, কলা কিনতে গিয়ে জিজ্ঞাসা করতাম না, কি বাবা ফরমালিন মিশিয়েছো, কি রে বাবা ওই কার্বোহাইড্রেট দিয়ে পাকিয়েছো, এটা জিজ্ঞাসা করতে হতো না। আমি নিজে এই বয়সে আম ভালোবাসি, আম খাওয়ার জন্য খুলনায় গিয়েছিলাম মাঝে, গ্রামে গিয়ে গাছ থেকে পেড়ে বেশি পয়সা দিয়ে আম নিয়ে খেয়েছি, এছাড়া আমি কোনো আম খাই কি করব? কারণ আমার দেশের ব্যবসায়ীরা অসৎ। আজকে তোমাদের হাতে এই দায়িত্ব, আজ এই তোমাদের নবীন বরণের দিন আমি একটা দিলাম, যত তোমরা এর বিরুদ্ধে বিপ্লব ঘটিয়ে দাও। কোন ধরনের খাদ্যে কোন ধরনের বিষ মেশানো যাবে না। এটা একটা বড় ধরনের কাজ হবে এবং আমরা সবাই দেশের কাছে চাই, সবাই আমরা দেশের কাছে চাই, কিন্তু এখানে আজ আমেরিকা আজ এত বড়, আমি তো জাপানের কথা বলছিলাম, একটু আমেরিকার কথা বলে দিয়ে শেষ করে দিচ্ছি। আমেরিকার প্রেসিডেন্ট নাম শুনেছো, জন এফ কেনেডি। তিনি একটি ভাষণে 61 সালে যখন তিনি বেঁচে ছিলেন, একটি ভাষণে বলেছিলেন আমেরিকাবাসীর উদ্দেশ্যে, ask not what your country can do for you, ask what you can do for your country. তুমি প্রশ্ন করো না নিজেকে যে দেশ তোমাকে কি দিয়েছে, বরং তুমি নিজেকে এই প্রশ্ন করো তুমি দেশকে কি দিয়েছো। এই কথা বলে আমি সবার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে, ধৈর্য ধরে আমার কথা শোনার জন্য তোমাদের প্রতি আমি গভীর ভালোবাসা জানিয়ে তোমাদের সুন্দর জীবন কামনা করে আমার কথা এখানে শেষ করছি। খুব সুন্দর বক্তব্য রাখার জন্য প্রফেসর মোহাম্মদ মাজহারুল হান্নান স্যারকে অসংখ্য ধন্যবাদ। এবারে বক্তব্য রাখার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি শাহিন কাউসার স্যারকে, ডেপুটি কন্ট্রোলার, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড। আজকের এই নবীন বরণ অনুষ্ঠানে উপস্থিত প্রধান অতিথি ডাক্তার মোহাম্মদ ফারুক হোসেন স্যার, গেস্ট অফ অনার জনাব আকবর হোসেন, ফাউন্ডার চেয়ারম্যান অফ দ্য ইনস্টিটিউট, এবং শ্রদ্ধেয় স্যার প্রফেসর মোহাম্মদ মাজহারুল হান্নান স্যার, যার কথা মুগ্ধ হয়ে আমি শুনছিলাম এতক্ষণ, এবং আজকে এখানে চেয়ারম্যান স্যারের নির্দেশনাতেই আমার আসাতে আমি অনেক কিছু স্যারের কাছ থেকে শিখতে পারলাম, জানতে পারলাম। আর অনুষ্ঠানের শুভেচ্ছা অধ্যক্ষ আমার সাবি প্রকৌশলী বাবর আলী স্যার এবং সভাপতি জনাব আফজাল হোসেন, যাদের উদ্দেশ্যে আজকের এই অনুষ্ঠান, নবীন ছাত্রছাত্রীরা, অত্র প্রতিষ্ঠানের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী বৃন্দ, প্রবীণ না বর্তমান ছাত্রছাত্রী যারা কারেন্ট স্টুডেন্ট, সবাইকে শুভেচ্ছা। এখন দুপুর ঠিক 12:30 প্রায় বাজে। তো স্যার, আমি খুব স্যারের পরে আমার বলার আসলে কিছু থাকে না। আজকে আমাদের চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ মুরাদ হোসেন মোল্লা স্যার আজকে এখানে
স্টাফ অনার হিসেবে থাকার কথা ছিল। স্যার আমাকে কালকে বললেন যে স্যার একটা রাষ্ট্রীয় কাজে ঢাকার বাইরে আছেন, সে উপলক্ষে আমার এখানে আসার সুযোগ করলো এবং আমি কিছু স্যারের কাছ থেকে জানতেও পারলাম। আমাদের আপনাদের যে এই আমদা ইনস্টিটিউটের সেই পঞ্চম পর্বের ছাত্র থেকে ধরে নবীন ছাত্র তাদের বক্তব্য শুনেছি। তারা খুবই ভালো বলে এবং স্যারের ভাষায় যদি বলি, এই মাজহারুল হান্নান স্যারের ভাষায় বলা, এবং তারা সেইগুলো মানলে অনেক অনেক উপরে যাবে। আসলে আমরা আজকে এই আমদা ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি, এটা একটি আমদা রিসার্চ ফাউন্ডেশনের একটা সিস্টার অর্গানাইজেশন এবং এখানে ব্যাপক কর্মকাণ্ড ঘটে। আমি যা দেখতে পেলাম ওনাদের এরই একটা অংশ হিসেবে আমাদের ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্স আপনাদের এখানে প্রচলন আছে, এদেরই আজকে নবীন বরণ। এই উপলক্ষে আমাদের এখানে আসা। আমি নবীনদেরকে স্বাগত এবং শুভেচ্ছা জানাই। বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড কারিগরি শিক্ষার একমাত্র সার্টিফিকেশন অথরিটি প্রতিষ্ঠান। এখান থেকে কারিগরি শিক্ষার সার্টিফিকেশন হয়ে থাকে এবং এখানে কারিগরি শিক্ষার বিভিন্ন, আপনারা শুনেছেন ইতিমধ্যে যে আমাদের গভর্নমেন্টের যেই মিশন 2021, 31, 41 এগিয়ে যাচ্ছি আমরা। 21 সালে 21% করার কারিগরি শিক্ষার এনরোলমেন্ট হবে এবং আমরা খুবই আশাবাদী যে হবে, যেখানে 2% থেকে আমরা 16-17%-এ 18%-এ অলরেডি চলে এসেছি। আমরা আশা করছি যে সেখানে 21% হবে। কারিগরি শিক্ষা কিন্তু শুধু ডিপ্লোমা শিক্ষা না, কারিগরি শিক্ষার বিভিন্ন স্তর আছে। আমাদের কারিগরি শিক্ষা বোর্ডেরই আমাদের ডিপ্লোমা এবং ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং, ডিপ্লোমা হেলথ, ডিপ্লোমা কৃষি এবং ডিপ্লোমা ফরেস্ট্রি, অনেক ধরনের ডিপ্লোমা কোর্স আছে। আমাদের এইচএসসি ভোকেশনাল আছে, এইচএসসি বিএম আছে, এসএসসি ভোকেশনাল কোর্স আছে এবং 6 মাস মেয়াদী বিভিন্ন কোর্সও প্রচলন আছে। কারিগরি শিক্ষার সমস্ত স্তরেই আমাদের একজন বলে গেলেন ইতিমধ্যে যে কারিগরি শিক্ষাটা, এই যে স্যারই বলে গেলেন পাওয়ার স্যার, আপনাদের জন্য খুবই ইতিমধ্যে বলে নিয়েছে। আসলে আপনারা ভাগ্যবান যে আপনাদের কাছে আমাদের মাজহারুল হান্নান স্যারের মতো অত্যন্ত অভিজ্ঞ একজন স্যারকে আপনাদের উপদেষ্টা মণ্ডলীতে পেয়েছেন এবং এখানে দেখেছি আরো অনেক স্যারই আছে তারা আপনাদেরকে এগিয়ে নিতে সাহায্য করবেন এবং কারিগরি শিক্ষা অঙ্গনের অত্যন্ত অভিজ্ঞ পাওয়ার স্যার, ওনাকে আপনারা অধ্যক্ষ হিসাবে পেয়েছেন। সকলের সম্মিলিত প্রচেষ্টায় অনেক এগিয়ে যাবে সেটি আমি আশা করি। যা বলছিলাম যে আসলে এই ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং সেটাও একটা স্তর। এই স্তরে ভর্তি হয়ে কারিগরি শিক্ষার যেই মূল বিষয় সেখানে হলো যে কারিগরি শিক্ষাকে জেনারেল শিক্ষাতে যেমন আমরা বলতে পারি যে 100-200, আমি যে কলেজে পড়ছি সেখানে একটা ক্লাসের মধ্যে 100-200-300 ছাত্র আছে একটা ক্লাস, কিন্তু কারিগরি শিক্ষাতে কিন্তু এটা সম্ভব না। কারিগরি শিক্ষার আর জেনারেল শিক্ষার মধ্যে মূল পার্থক্যটা বুঝতে হবে এবং কারিগরি শিক্ষাতে যে টেকনোলজি, এখানে বলা হচ্ছে কি, এখানে পরিচয় দেওয়ার সময় বলা হচ্ছে যে এখানে কিন্তু শুধু এই কথা বলেনি যে সে ডিপ্লোমার স্টুডেন্ট, সেখানে বলা হচ্ছে সে কম্পিউটার টেকনোলজি স্টুডেন্ট, সিভিল টেকনোলজি স্টুডেন্ট। তার মানে এখানে একটা স্পেশালিস্ট কিছু আছে যাকে ওইটার পরিচয় পরিচিত হতে হবে, সেটা শুধু টেকনোলজিতে ভর্তি হলো তার সেই টেকনোলজিতে সার্টিফিকেট আমরা দিয়ে থাকবো, সেখানে সে অ্যাপ্লিকেশন করার জন্য যোগ্যতা, তাকে তার চাকরি প্রমাণ করার জন্য, তার যোগ্যতা প্রমাণ করার জন্য কিন্তু তাকে জেনে যেতে হবে যে এই 4 বছরের কোর্সে সে কতটুকু জানে। না যদি না হয়, অর্থাৎ কারিগরি শিক্ষায় পাশ করলো, সার্টিফিকেট দাবি হলো, কিন্তু সে সেটা অ্যাচিভ করলো না, আমি সেটাই বলবো অ্যাচিভ করা। হ্যাঁ,
সে কম্পিউটার টেকনোলজি থেকে পাশ করলো, কিন্তু সে সার্টিফিকেটও আমরা একসময় সে হয়তো পেয়ে গেল, কিন্তু সে কম্পিউটার টেকনোলজির যে পড়াশোনাগুলো আছে, সেই প্র্যাকটিক্যালগুলো আছে, যেগুলো আছে আমাদের সিলেবাসে যেগুলো আছে, সে সেটা অ্যাচিভ না করেই পাশ করলো। এটা কিন্তু আরো বড় ধরনের বিপজ্জনক, আরো বড় রকমের বিপজ্জনক। কেন? সেটা তার, সে প্রতারণা করলো তার অভিভাবককে, সে প্রতারণা, তখন সে যখন আবেদন করবে, তাকে যখন বলবে যে তুমি এটা করো, তাকে কিন্তু করতে হবে, তাকে কিন্তু ডেস্ক ওয়ার্ক শুধু না, তাকে সেটা করতে হবে। এবং সে যদি না করে পাশ করে, সার্টিফিকেট তারই হয়, সে কিন্তু তখন লজ্জায় সে সেখানে আবেদনই করবে না, যে আমি তো এটা পারবো না, আমি কিভাবে করবো চাকরি, তখন তখন তো আমাকে এটা করতে হবে। তখন না পারলে কি হবে? তখন যদি কারো কোনো পরিচয় থাকে হয়তো বা চাকরিটা দিবে, কিন্তু চাকরি রক্ষা করতে পারবে না, কাজ করতে পারবে না, কারণ তাকে চাকরি রক্ষা করার মতো যোগ্যতা সে অর্জন করে না। তাই আমি বলবো যে কারিগরি শিক্ষার মধ্যে ছাত্রকে সেটা ওই সময়ের ভিতরে অর্জন করতে হবে। আমি আমার একটা স্টুডেন্ট এক সময়, আমি ক্লাস যখন দিই তখন সে বললো যে স্যার এগুলো তো বেশি পড়ি নাই। যখন সে চাকরিতে গেল, পাওয়ার সেক্টরে গেল, তারপরে বললো স্যার এই জিনিসটা তো পড়াইছিলেন, আমি তো বুঝি না, এখন আমাকে তো করতে হচ্ছে, আমি কি করবো? আমি বললাম আসুন। তখন তাকে কিছুটা শিখিয়ে দেওয়ার পরে সে কিন্তু সেখানে গিয়ে লজ্জা পায়নি, সে চাকরিটা রক্ষা করতে পারছে প্রাইভেট সেক্টরে। আসলে ছাত্র জীবন থাকা অবস্থায় কিন্তু শিক্ষার সময়, তখন শিক্ষককে যদি একবারে থেকে 5 বার প্রশ্ন করা হয়, শিক্ষক কখনো বিরক্ত হয় না, কোন শিক্ষক কখনো বিরক্ত হয় না, বরং ওই ছাত্রটাকে বেশি আদর করে, যে উত্তর জানার আগ্রহ আছে। কারণ কি? শিক্ষক পেশাটাই হলো এরকম যে শিক্ষক কিন্তু দিবার জন্যই আগ্রহ থাকে বেশি। তাই আমি ছাত্রদেরকে বলবো, নবীন যারা আছে তোমরা, এবং যারা কারেন্ট স্টুডেন্ট আছো বিভিন্ন পর্বের, তোমাদের যে তোমরা তোমাদের যতটুকু নেওয়া এই সিলেবাস থেকে নিজেকে ফাঁকি না দিয়ে, আমি বলবো নিজেকে নিজে ফাঁকি দেওয়া, যাই না পড়ে পাশ করবে, এর চেয়ে বেশি। কারণ এই ফাঁকির একটা সময় তোমরা বুঝতে পারবা যে আমি কি করলাম যদি ফাঁকি দেবো। আর যাই যে স্যার যে কথাটা বললাম, মুকুট তোর মাথার অর্জন করার মতো তোমাকে সেটা অর্জন মানে সেরকম তোমাকে গড়ে তুলতে হবে। আর গড়ে তোলার সময় কিন্তু এই সময় যখন পাস করে যাবা, তখন কিন্তু তুমি জুনিয়রদের সামনে এসে একটা স্যারকে জিজ্ঞেস করবা, তখন তোমার মনে সংকোচ লাগবে, আরে আমি তো এটা পারি না, কি করি। যাই হোক, এখন সময় স্বল্পতা, অনেকই বেজে যাচ্ছে, আরো অনেক কিছু বলার ছিল। তবে আমি যেহেতু বোর্ড থেকে, আমি ছোট আরেকটু বলবো যে তোমাদের, এবং আমি স্যাররা যেখানে পড়াবেন ওনাদেরকেও বলবো যে আমার এখানে যে প্রবলেমগুলো বেশিরভাগ আসে, যে প্রবিধানগত, আমি সবাইকে একটু শোনার জন্য রিকোয়েস্ট করবো তোমাদেরকে, যে একটু শোনো। তোমাদেরকে এই কোন প্রবিধানের আওতায় ভর্তি হয়েছো, ওই প্রবিধানের আওতায় কি কি সাবজেক্ট পড়তে হবে, ওই সাবজেক্টগুলোর মার্ক ডিস্ট্রিবিউশনটা কি হবে, কি কি পরীক্ষা দিতে হবে, এগুলোর বিষয়ে একটা সম্যক ধারণা প্রথম থেকেই তোমাদের থাকতে হবে। আমি প্রায় আমার এখানে সমস্যা যেটা হয় সেটা হলো যে দেখা গেছে যে আমাদের হয় না, তাদের প্রবিধানগত না জানার কারণে অনেকেই বিভিন্ন রকমের সমস্যার মধ্যে পড়ে এবং ফলাফলে বিপর্যয় ঘটে। তো ওই ধরনের কোনো সমস্যা যাতে না হয় সেটা দিকে প্রথম থেকে সবাইকে, শিক্ষক এবং ছাত্রছাত্রী সবাইকে সজাগ থাকতে হবে, জানতে হবে। তো আমি আর আমার কথা বাড়াবো না, আমার সর্বদা সহযোগিতা, আমরা ইনস্টিটিউট এগিয়ে যাবে এবং তোমরা সেখানে এগিয়ে যাবা, এবং স্যার আছেন, স্যার মূল্যবান বক্তব্য রাখবেন। আমি এখানে শেষ করছি। অনেক অনেক ধন্যবাদ স্যারকে। আমি স্টুডেন্টদের দৃষ্টি আকর্ষণ করছি, তোমরা আমাদের অতিথিবৃন্দের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ কথাগুলো মনোযোগ সহকারে শুনবে। অনুষ্ঠানের এ পর্যায়ে গেস্ট অফ অনারের বক্তব্য জনাব আকবর হোসেন স্যার, ফাউন্ডার চেয়ারম্যান আমদা গ্রুপ, স্যারকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য বিশেষভাবে অনুরোধ করছি।
ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমদা ইনস্টিটিউট অফ টেকনোলজি কর্তৃক আয়োজিত ওরিয়েন্টেশন প্রোগ্রামে মাননীয় প্রধান অতিথি, বিশেষ অতিথি, গেস্ট অফ অনার, সভাপতি, উপস্থিত শিক্ষক মণ্ডলী, উপস্থিত শিক্ষার্থী ও নবীন, সবাইকে আমি আমদা গ্রুপের পক্ষ থেকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আজকের ওরিয়েন্টেশন প্রোগ্রাম এটা আসলে একের অপরের সাথে একটা সম্পর্ক তৈরি করা, পরিচয় করা, এই বিষয়টা আমরা আগে মাথায় রাখবো। কারণ তোমরা জেনারেল এডুকেশন নিতে এখানে উপস্থিত হওনি, হয়েছ টেকনিক্যাল এডুকেশন নিতে, এবং পাশাপাশি তোমাদের জন্য কিছু ইনফরমেশন, এটা একটা মেসেজ, এই মেসেজটাই তোমরা যদি বরণ করে নিতে পারো এবং এটাকে যদি তোমাদের ভিতরে অন্তরে যদি ভালোভাবে যদি তোমরা এটাকে করতে পারো, তাহলে তোমরা এগিয়ে যেতে তোমাদের কোনো বাধা থাকবে না। আমরা যে জায়গাটায় সবসময় ভুল করি, সেই জায়গাটাকে নিয়ে আমি দু একটা কথা বলতে চাচ্ছি আমাদের উপস্থিত মেহমানদের অনুমতি সাপেক্ষে। কারণ অনেক বিলম্ব হয়েছে, প্রোগ্রামটা অনেক সময় আমরা কিল করেছি, এটা ঠিক আছে, তারপরেও দুটো কথা না বললেই নয়। তো আমি আমাদের অতিথিদের পারমিশন নিয়েই বা তোমাদেরকে এই দুটো কথা বলতে চাচ্ছি। সেটা হলো এই যে আমার কিছু প্রশ্ন আজকে নবীনদের কাছে, একমাত্র নবীনরাই এর উত্তর দেবে, অন্য কেউ নয়। শুধুমাত্র নবীনরাই উত্তর দেবে। প্লিজ পুরনো কোনো স্টুডেন্ট যেন কোনো কথা না বলে, এটা আমার তোমাদের প্রতি অনুরোধ থাকলো। দেখি নবীনরা একটু হাত তোলো তো, কারা দেখি, একটু সবাই হাত তোলো। ধন্যবাদ। আমার প্রশ্ন হলো আজকে যাদের সাথে তোমাদের ওরিয়েন্টেশন হচ্ছে, যাদের সাথে আজকে তোমাদের পরিচয় পর্ব হচ্ছে, যে পড়াশোনা নিয়ে তোমরা আজকে ক্লাসে আসছো, এখানে শিক্ষক উপস্থিত আছেন। আচ্ছা বলো তো, শিক্ষকরা কি তোমাদের জন্য না তোমরা শিক্ষকদের জন্য? শুধুমাত্র উঠে দাঁড়ায় বলবে, উত্তরটা উঠে দাঁড়ায় দেবে। শিক্ষকরা তোমাদের জন্য না তোমরা শিক্ষকদের জন্য? প্লিজ উঠে দাঁড়িয়ে উত্তরটা দাও, দেখি কে দিতে পারে। যে প্রথম উত্তর দিতে, উঠে দাঁড়াও। ধন্যবাদ তোমাকে। তাহলে তোমরা কার জন্য? প্লিজ উঠে দাঁড়াও, আবার একটু উঠে দাঁড়াও, বলো তোমরা কার জন্য? ভুল হয়ে গেছে, আনসার কারেক্ট। জি প্লিজ উঠে দাঁড়ায় কথা বলো, আমি একটু জানতে যাচ্ছি। হ্যাঁ, তোমরা ভবিষ্যৎ। আচ্ছা শোনো, একটা কথা মনে রাখবে, শিক্ষকরা তোমাদের জন্য, তাহলে তোমরা হচ্ছ যে শিক্ষা তারা তোমাদেরকে দিয়েছেন সেই জ্ঞানকে প্রয়োগ করার জন্য। এই কথাটা মনে রাখবে, এটাকে ডেলিভারি দেওয়ার জন্য, দেশ ও জাতির জন্য তোমরা, ঠিক আছে না? তো এই শিক্ষাটাকে তোমরা একটু আগে কিন্তু মাজারুল হাসান স্যার এখানে বলে গেছেন যে বিষয়টা, এটাকে আরেকটু ক্লিয়ার করার জন্য তোমাদেরকে এই কথাটা বলা। দ্বিতীয় প্রশ্ন হলো, এই ইনস্টিটিউট কি তোমাদের জন্য না তোমরা ইনস্টিটিউটের জন্য? প্লিজ উঠে দাঁড়ায় বলো, উঠে দাঁড়ায় বলো, যে দেখি কে সাহস করে বলতে, উঠে দাঁড়ায় বলো। থ্যাংক ইউ ভেরি মাচ। তোমরা এই ইনস্টিটিউটের যে শিক্ষা নিচ্ছ, এই ইনস্টিটিউট যাতে চলমান হয়, এই ইনস্টিটিউট যাতে চলমান হয়, তোমাদেরকে সেই উদ্দেশ্যে কাজ করতে হবে, এটাকেও মনে রাখতে হবে। অনেক সময় অনেক শিক্ষার্থী সময় মতন বেতনও দিতে পারবে না, তবুও ইনস্টিটিউট তোমাদের কিন্তু বাদ দেবে না, তোমাদেরকে রাখবে তোমাদের কাছেই, ঠিক আছে না? কারণ অনেক সময় অনেক জায়গায় এই ভুলগুলো করে ফেলি আমরা, এটা আমাদের সমস্ত শিক্ষার্থীদের এই বিষয়গুলো জানা উচিত। মেয়েরা যারা আজকে এখানে উপস্থিত, দেখে একটু সামনেতে সরে দাঁড়াও। মেয়েরা যারা উপস্থিত তারা একটু উঠে দাঁড়াও তো, দেখি মেয়েরা যারা উপস্থিত, মেয়েরা উঠে দাঁড়াও। মেয়েরা যারা উপস্থিত, তোমাদের কাছে আমার প্রশ্ন,
আগামী দিনে তোমরা হয়তো বা তোমাদের আলহামদুলিল্লাহ একটা সংসার হবে, বিয়ে শাদী করবে, তোমরা অনেক বড় জায়গায় যাবে। তোমাদের কাছেও আমার একটা প্রশ্ন, বলো তো হাজবেন্ড স্বামীরা স্ত্রীদের জন্য হবে না স্ত্রীরা স্বামীদের জন্য? সবাই এই ভুলটা অনেক সময় হয় কি জানো, না বোঝার কারণে অনেক ভুল হয়। এই প্রথম ওরিয়েন্টেশন থেকে এই জিনিসটা শিখে যাও, যেটা তোমাদের কালকে কাজে আসবে। বলো কে হাত তুলে উত্তর দিতে পারবে, এবং যে উত্তর দিতে পারবে তাকে আজকে এই প্রতিষ্ঠানে একটা পুরস্কার দেবে। বলো দেখি এখান থেকে প্রথম ওরিয়েন্টেশন থেকে কে আছে এরকম যে একটা পুরস্কার নিয়ে যাবে? বলো প্লিজ, পুরনো মেয়েরা বলবো না, তোমরা পুরনো শিক্ষার্থীদের কেউ কথা না বলে। দুইজনের জন্য। আচ্ছা যাক, অনেকে মানে একজন সাহস করে বলছে দুইজনের জন্য। এরপর আর কে আছে বলবে? বলো, হ্যাঁ বলো প্লিজ। আচ্ছা একে অপারেটর, আচ্ছা আর কে আছে বলো দেখি। আচ্ছা ঠিক আছে, এবার বলো শিক্ষার্থী এবং দুটো পুরস্কার আজকে। একটা পুরস্কার তো মনে হয় কেউ পাচ্ছে না দেখতেছি, আর একটা পুরস্কার ছেলেদের সহ মেয়েদের সহ। বলো তো বাবা মারা ছেলে সন্তানদের জন্য না ছেলে সন্তানরা বাবা মার জন্য? ছেলে সন্তানরা উত্তর সঠিক হয়নি। আমি চেয়েছিলাম যে আজকে তোমাদেরকে কিছু পুরস্কার দেবে একজন, মানে তোমাদের কি বলবো আর। আচ্ছা বলো তো এই প্রতিষ্ঠানের যারা কর্মরত আছেন বা আমরা যারা এখানকার দায়িত্বে আছি ম্যানেজমেন্টে, আমরা তোমাদের জন্য না তোমরা আমাদের জন্য? আমরা তোমাদের জন্য, তোমাদের সার্ভেন্ট নাকি কি? আর শোনো এবার, বাবা মারা হচ্ছেন ছেলে সন্তানদের জন্য, বাবা মারা হচ্ছেন ছেলে সন্তানদের জন্য। কখনো এটা চিন্তা করবে না যে ছেলের সন্তানরা বাবা মার জন্য। খবরদার। তাহলে কি চিন্তা করবে? চিন্তা এটা করবে যে বাবা মারা আমাদের জন্য কত কষ্ট করে, কত রাত না ঘুমিয়ে আমাদেরকে মানুষ করে, লেখাপড়া শিখিয়ে আমাদেরকে মানুষ করে তুলেছে। তাদের উদ্দেশ্যকে বাস্তবায়নের জন্য, তাদের অন্তরের ভিতরে যে উদ্দেশ্য আছে, যে উদ্দেশ্য নিয়ে তোমাদের পিছনে তেনারা কষ্ট করে তোমাদেরকে মানুষ করেছে, সে উদ্দেশ্য বাস্তবায়নের জন্য তোমরা। আর মেয়েদেরকে বলি তোমাদের জন্য একটা মেসেজ, সেটা হলো স্বামীরা তোমাদের জন্য, কারণ তোমাদেরকে বিয়ে করার আগে তারা অনেক স্বপ্ন দেখে, অনেক কিছু ভাবে, অনেক কষ্ট করে, অনেক রকম অনেক কিছু ত্যাগ করে তোমাদের জন্য, তোমাদেরকে বাড়িতে বরণ করে আনে তোমাদের। কিন্তু দেখা যায় তোমরা একজন আরেকজনের জন্য করতে গিয়ে অনেক ভুল করে ফেলো। তোমরা ওই স্বপ্ন বাস্তবায়নের জন্য, ওই পরিবারকে আলোকিত করার জন্য, ওই সংসারকে আলোকিত করার জন্য তোমরা মেয়েরা। অতএব এই কথাগুলো খুব মনে রাখবে। আজকে ওরিয়েন্টেশন প্রোগ্রাম হয়তো আজকে যেমনটা হান্নান স্যার বলে গেছেন, আমিও ঠিক তেমনটাই বলে যাচ্ছি যে আজকে হয়তো আমি আছি, আগামী দিনে তো আমরাও থাকবো না, এটাই সত্যি। আমি একটা ছবি দেখেছিলাম, ইংলিশ ছবি, যেটার নাম ছিল টুডে ইটস মি টুমরো ইউ, টুডে ইটস মি টুমরো ইউ। তো তোমরা এই বিষয়গুলোকে, এই মেসেজগুলোকে তোমাদের কাছে রাখবে যে তোমরা এই ইনস্টিটিউটকে আলোকিত করার জন্য জ্ঞান অর্জন করবে এবং সেই জ্ঞানকে সঠিক জায়গায় প্রয়োগ করবে। এবং যেটা অর্জন করছো সেটা যদি ডেলিভারি না দাও, সেটা যদি প্রয়োগ না করো, তাহলে তোমাদের জীবন সাকসেসফুল বলে আর কিছু হবে না। এই জিনিসগুলোকে তোমরা অবশ্যই স্মরণ রাখবে। আমি কি বুঝাতে পারছি তোমাদেরকে? এই কথাগুলো মনে রাখবে। আজকে ওরিয়েন্টেশন প্রোগ্রামে আমদার পক্ষ থেকে তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তোমরা অনেক কষ্ট করে আসছো। দুটো মেসেজ আরো দিচ্ছি, সেটা হচ্ছে এই প্রতিষ্ঠান শুধু তোমাদেরকে ডিপ্লোমা প্রকৌশলী করে তুলবে না, বরঞ্চ এই প্রতিষ্ঠান তোমরা যদি প্রকৌশলী হয়ে বেরিয়ে আসো, তোমাদেরকে আবার নতুন করে কর্মসংস্থান দেবে দেশে এবং বিদেশে। এই প্রতিষ্ঠান কিন্তু শুধুমাত্র তোমাদেরকে প্রকৌশলী করে তুলবে না, এই প্রতিষ্ঠানটা তোমাদেরকে আবার দেশে এবং বিদেশে কর্মসংস্থানেরও ব্যবস্থা করবে। এবং শুধু তাই নয়, যখন তোমরা কর্মসংস্থানে চলে যাবে, কর্মসংস্থান অবস্থায় আমাদের একটা প্রোগ্রাম আছে ওয়ার্ক এন্ড স্টাডি, তার মাধ্যমে তোমরা গ্রাজুয়েট ইঞ্জিনিয়ার হতে সক্ষম হবে, কোনো সমস্যা হবে না। আরেকটি মেসেজ, সেটা হচ্ছে যে তোমরা যদি কোনো শিক্ষার্থী দেশের বাহিরে যেতে চাও,
জবের ক্ষেত্রে যদি দেশের বাইরে যেতে চাও সেক্ষেত্রে এই প্রতিষ্ঠান শুধু তোমাদেরকে দেশের বাইরে জব দেবে না, বরঞ্চ যদি জবে কোনো খরচ প্রয়োজন হয়ে যায় সেই অর্থটাও এই প্রতিষ্ঠান তোমাদেরকে লোন দেবে উইদাউট ইন্টারেস্ট, বিনা ইন্টারেস্টে। আজকের একটা সুসংবাদ তোমাদেরকে বলি, আজকের একটা সুসংবাদ তোমাদেরকে দিচ্ছি। আমরা ডিমান্ড লেটার আকারে প্রথম বাংলাদেশে আমরা ইউরোপের একটি ডিমান্ড পেয়েছি যেখানে সব টেকনিক্যাল লোক দরকার। আজকেই আমরা পেয়েছি ইউরোপ কান্ট্রিতে। তাহলে এখন দেখো সেখানে গেলে তোমাদের জন্য অনেক সুযোগ সুবিধা। তো তোমাদের জন্য ইউরোপ থেকে আমাদের কাছে একটা ডিমান্ড আসছে এবং এখানে যদি আমাদের কোনো শিক্ষার্থী যেতে চায় আমরা সেই যারা পাস করে বেরিয়েছে তাদেরকে আমরা সব ধরনের সহযোগিতা করব। তোমাদের ভিতরে যদি কোনো তোমাদের বড় ভাই সিনিয়ররা যদি উপস্থিত থাকে তাহলে তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারে, আমরা তোমাদের জন্য এই কাজগুলো করে যাচ্ছি। এই সুযোগগুলো তোমাদের সামনে আছে। আজকে জাপান, আজকে ইউরোপ, যারা বাংলাদেশকে পছন্দ করতো না, যারা বাংলাদেশে কি শুধু লেবার, আজকে জাপান, আজকে ইউরোপ কান্ট্রি গুলো বাংলাদেশ থেকে তারা মেন পাওয়ার নিতে যাত্রা শুরু করেছে, কার্যক্রম শুরু করেছে এবং এই সুযোগটাও তোমাদের জন্য আছে। তাই তোমাদেরকে বলবো, শুধু অনুরোধ করবো এটুকু যে তোমরা তোমাদের কাজের শিক্ষার প্রতি মনোযোগী হয়ে যে কাজটা তোমরা করবে সেই কাজটাকে তোমরা সঠিকভাবে আবার জ্ঞান অর্জনের মাধ্যমে প্রয়োগ করবে। কারণ ডেলিভারি দিতে দিতে এমন কিছু করে বসবে যেটা তোমাদের জন্য অনেক বড় একটা সম্পদ আকারে তোমাদের জন্য তৈরি হবে। তো এই জন্য আমাদের কয়েকটি স্লোগান তোমাদের কাছে অনেকবারই এসে থাকে, টাইম টু টাইম আমাদের স্লোগানও চেঞ্জ হয়। এর আপনার প্রথম যখন যাত্রা শুরু করি তখন আমাদের স্লোগান ছিল দেশ গড়তে শিক্ষা চাই, কারিগরি শিক্ষার বিকল্প নাই। আজকে আমাদের তার পরবর্তীতে আসছে প্রয়োজনের জন্য পরিবর্তন আর পরিবর্তনের জন্য প্রযুক্তি, ভিশন 2021। এবার আমাদের সামনে কিছু স্লোগান আসতেছে, সেটা হচ্ছে পড়ো তোমার প্রভুর নামে, জ্ঞান অর্জন করো তোমার কর্মসংস্থান। তোমাদেরকে যে জ্ঞানটা অর্জন করতে হবে, আসলে ফান্ডামেন্টাল এডুকেশন তো বই পুস্তকের মাধ্যমে তোমরা পাবাই, কিন্তু এখানে যে কাজগুলো প্র্যাকটিক্যাল করবা সেখান থেকে তোমাদেরকে দক্ষ হয়ে স্কিল হয়ে গড়ে উঠতে হবে। তাহলেই যে তোমরা সারা পৃথিবীকে জয় করতে পারবা। যেভাবে আজকে ভারত দেখো, পৃথিবীর সব জায়গায়, কোন জায়গায় ভারত নেই? আমরাও চাই বাংলাদেশ আমরা পৃথিবীর সমস্ত জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আমরা কিন্তু আমাদের দেশকে রিপ্রেজেন্ট করব। কি আমরা তৈরি আছেন এর জন্য? ঠিক আছে, তোমাদেরকে আজকে এই ওরিয়েন্টেশন প্রোগ্রাম অ্যাটেন্ড করার জন্য উপস্থিত শিক্ষকদের সবাইকে আমি ধন্যবাদ জানাই। আজকে আমাদের বিশেষ অতিথি ও প্রধান অতিথি সহ সভাপতি সহ সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি এবং আমি আজকের এখানকার ম্যানেজমেন্ট কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাচ্ছি আমাকে গেস্ট করার জন্য আর কিছু কথা বলে দেওয়ার সুযোগ করে দেওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।